আজকে হচ্ছে আপনাদের 3 নাম্বার ক্লাস। আচ্ছা, গত ক্লাসে 2টা পড়া তো করছেন তাই না? রেকর্ড দেখছেন? 106 পর্যন্ত একটা মডেল টেস্ট হবে। হ্যাঁ, তো কিছুটা রেডি থেকে আজকে সম্ভবত 106 শেষ হয়ে যাবে। অর্থদণ্ডের পরিমাণ, অর্থদণ্ডের পরিমাণ আসলে কোথাও কোথাও নির্ধারিত আছে, আপনারা দণ্ডবিধিতে দেখবেন। আর কোথাও কোথাও নির্ধারিত নয়। আপনারা যদি বিশেষ আইন টাইনও দেখেন, সব জায়গায় দেখবেন কোথাও নির্ধারিত আছে, কোথাও শুধু ফাইন দেওয়া আছে। এই ফাইন যেখানে, শুধু ফাইন ওয়ার্ডটা যেখানে ইউজ করছে সেই জায়গাটাতে এবং টাকার পরিমাণ উল্লেখ করে নাই, ওটা কিন্তু বিচারকের উপর ডিপেন্ড করে যে বিচারক কত টাকা আসলে জরিমানা দিবে। তবে এই জিনিসটা অত্যাধিক হওয়া যাবে না, যেটা দণ্ডবিধির 63 ধারাতে বলে দিচ্ছে। এবং 64-তে বলছে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড। যদি কেউ টাকা দিতে না পারে তখন কি, তার আরো অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হয়। 65-তে বলছে যে ক্ষেত্রে অপরাধীর কারাদণ্ড, অর্থদণ্ড এবং উভয় দণ্ডে দণ্ডিত হয়েছে, সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে ব্যর্থতার দরুন অপরাধের সর্বোচ্চ শাস্তি 4/1 পর্যন্ত অতিরিক্ত কারাদণ্ড দিতে পারে। এটা, মনে করেন একজন মানুষকে 6 বছরের জেল দিয়েছে। ধরেন সে দস্যুতা করেছে, তাকে 6 বছরের জেল দিছে। এখন অতিরিক্ত আরো 10,000 টাকা তাকে জরিমানা করছে। এখন সে এই টাকাটা যদি দিতে না পারে, সেক্ষেত্রে আসলে তার এই যে অতিরিক্ত 10,000 টাকার জন্য তার কারাদণ্ডটা সর্বোচ্চ কত হতে পারে। ওই যে সে 6 না হয়ে 8 হলে বোঝানো বোধহয় সুবিধা হয়। ধরেন সে তার 8 বছরের কারাদণ্ড হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা 4 ভাগ, অর্থাৎ সর্বোচ্চ তাকে 2 বছরের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া যাবে। যদিও 10,000 টাকার জন্য তো 2 বছর দেয় না, এটা আর কি একটা প্যারামিটার দিয়ে দিছে যে সর্বোচ্চ যে শাস্তিটা, সেটার যে সর্বোচ্চ শাস্তি সেটার 4/1 এক ভাগ তার আর কি হবে। তখন কোনোটাতে যদি সে দস্যুতা, রাজপথে দস্যুতা, তার শাস্তি হচ্ছে 14 বছর সর্বোচ্চ শাস্তি। এখন 14কে 1/4 দিয়ে ভাগ দিলে যা হবে, সর্বোচ্চ হচ্ছে তত কারাদণ্ড দেওয়া যাবে ওই অতিরিক্ত যে অর্থদণ্ডটা দিয়েছে সেটা পরিশোধ করতে ব্যর্থ হলে। এটা বহুবার আসছে। ইনফ্যাক্ট এই যে গত দিনের যে 50 থেকে দেখানো হয়েছে, ওইখান থেকে প্লাস এই যে 60-র ঘরে প্রতি বছরই প্রশ্ন থাকে। রিটেনে না থাকলেও প্রিলিতে থাকে, সিংহভাগই প্রিলিতে থাকে। আবার শর্ট টিকাও থাকে অনেক সময় রিটেনের ক্ষেত্রে, বা ড্রাফটে একটু লাগাই দেয় আর কি। আপা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, আরেকবার একটু বলবেন, রিপিট করবেন? আচ্ছা, মনে করেন আহ দস্যুতার সর্বোচ্চ শাস্তি, রাজপথে দস্যুতা, হ্যাঁ, দণ্ডবিধিতে এটা সর্বোচ্চ শাস্তি হচ্ছে 14 বছর। এখন সেই 14 বছরে সর্বোচ্চ শাস্তি ভালো, এখন তাকে 14 বছরই যে দেবে এমন কোনো কথা না। বাট তাকে একটা শাস্তি দিল, সেই সাথে কি দিল, অর্থদণ্ড দিল। মনে করেন তাকে 8 বছরের জেল দিল, সাথে হচ্ছে তাকে 50,000 টাকা জরিমানা করলো। এখন সে এই 50,000 টাকা দিতে পারলো না। তখন এই 50,000 টাকাতে দিতে পারলো না, এটা কিভাবে আদায় হবে? এটা আদায় হবে, তাকে ওই 50,000 টাকার জন্য ওই 8,000-এর সাথে আরো অতিরিক্ত জেল দিবে। সেই অতিরিক্তটা সর্বোচ্চ কত হতে পারে? সেই অতিরিক্তটা হচ্ছে সে যে অপরাধটা করেছে তার যে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তির 1/4 হবে। আচ্ছা, 1/4। হ্যাঁ, 1/4 এর সাথে 50 দিয়ে যদি করি, কাটাকাটি তাহলে করলে কত? বেশি গুণ করবেন কেন, সর্বোচ্চ কারাদণ্ড দিয়ে গুণ করবে 14 দিয়ে। আচ্ছা, 14 এই দিয়ে দেখে, কাটাকাটি করব। 14 দিয়ে হলে 2 হ্যাঁ, দিয়ে 7 গুণন একটা 14, সাত ভগ্নাংশ সাত আসবে বছর আর কি, আপা, সাত ভগ্নাংশ বছর না? আসবে।
হ্যাঁ, হ্যাঁ, 7 আসবে আর কি, নাকি? না, 3 পয়েন্ট সামথিং আসবে। 14 বাই 3 4 12 না, আপনার 3 আসবে হ্যাঁ, আগে, তারপরে 3 হচ্ছে আসবে। সামথিং হুম, আসবে, সম্ভবত 3.5 আসবে। এখানে 6 মাস। তারপর সেই 14ই জায়গায় তো এখানে না না, ধারাতে উল্লেখ সেই করে নাই যে। কিসের ধারা? ধারা তো এই যে 65, আর এটা তো সব অপরাধের ক্ষেত্রেই প্রযোজ্য। বুঝেন না এখনো? এটা সব এই অতিরিক্ত অর্থদণ্ড না দিতে পারলে যে শাস্তি, এটা সকল অপরাধের জন্যই, সব যে কোনো অপরাধের ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা। এটা কোনো আলাদা অপরাধের ধারা না। যেমন 64 কি সব অপরাধের জন্যই প্রযোজ্য যেখানে একের অধিক মানুষ জড়িত থাকবে, ঠিক 65 হচ্ছে সব ধরনের অপরাধের জন্য জড়িত যেখানে ফাইন দেওয়া হয়েছে কিন্তু সে ফাইনটা দিতে পারে নাই, অর্থদণ্ড দেওয়া হয়েছে। ক্লিয়ার? ম্যাম আবার একবার বলবেন? কি বোঝেন নাই সেটা আমাকে বলেন। মানে এখানে অপরাধের সর্বোচ্চ শাস্তি ব্যর্থতার দূরত্ব। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে অপরাধটা করছে ওই অপরাধের মানে সর্বোচ্চ শাস্তি 1/4 হবে ওই অর্থদণ্ডটা। আচ্ছা, অর্থদণ্ড অনাদায়ে ব্যর্থতার দরুন, এটা দূরত্ব হবে না, দরুন হবে, হ্যাঁ। ব্যর্থতার দরুন অপরাধের সর্বোচ্চ শাস্তি 4/1 1 ভাগ। করছে। তারপর এখানে 14 হবে, 14 × 4 ভাগের 1 ভাগ। সেটা একটা উদাহরণ দিছে, এটা মনে করেন যে কোনো উদাহরণের সাথেই যাইতে পারে যেটাতে ফাইনের সিস্টেম আছে। আপনাদের এখানে তো ডাকাতিতে শুধু বেশিরভাগই ফাইন দেওয়া, তারপর হচ্ছে। অবশ্য শুধু ওয়ান বাই হ্যাঁ, ফোর মনে 1/4টা মনে রাখলে তো হবে। হ্যাঁ, হ্যাঁ, আর এইগুলা তো ধরেন ইয়ের ধারা না, মানে সব ধারার সাথেই যাবে এটা। আচ্ছা। এরপরে বলছে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড। এই অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের ক্ষেত্রে সশ্রম বা বিনাশ্রম, কারাদণ্ডের ক্ষেত্রে বিনাশ্রম। মনে করেন তার অপরাধ, সে যে অপরাধটা করেছে সেটা যদি সশ্রম হয়ে থাকে। সশ্রম বুঝেন? সশ্রম না, হচ্ছে ওইখানে খাটতে হবে তাকে। দেখবেন অনেকে টুপি সেলাই করে, তারপর মেশিনের সেলাই করে, শুনবেন জেলে কিন্তু এইসব কাজ করে। মালির এগুলা কাজ কি? করে। হ্যাঁ, মালির কাজ তো সিনেমাগুলোতে খালি মালির কাজ করে। কিন্তু ওই বাস্তবে দেখা যাচ্ছে যে ওইখানে মানে অনেক কাজই করে তারা। হ্যাঁ, যেসব নর্মালি ওদের অনেক জিনিস বিক্রিও হয় কিন্তু। গাজীপুর এইসব সাইডে এদের এইসব জিনিস আবার আসে বাজারে বিক্রি হয়, ওখান থেকে যে টাকাটা আসে ওইটা আবার হুম। ওদের জমা হয়। ধরেন তার ওই অর্থদণ্ডটা কাটা যায়, যাওয়ার পরে এক্সট্রা যে টাকাগুলা থাকে ওগুলা সিনিদের কাছে রাখতে পারে। অনেকে আবার এক্সট্রা পরিশ্রম করে বেশি আয় করে, তার আবার পরিবারেও টাকা পাঠায় জেল থেকে। ও, তাইলে তো ভালো। হুম। এত ভালো না। আপু, কারণ জেলে, হ্যাঁ, আপুকে ওই যে একবার পাঠানো দরকার, উনি তাহলে ইনকাম করে আসতে পারবে। হম, যত সুখ ভাবছেন তত না। এক্সপ্লোর করা দরকার আসলে। ওই যে পলক পলক বলছে না, সবার একবার যাওয়া দরকার, আপনি যে ঘুরে আসেন। আপু যেটা বলতেছিলাম ওই যে ফৌজদারি কার্যবিধি 33 ধারা যে বলছে জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করিতে ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতা, এখানে কি একই হবে এই বিষয়টা? বুঝি নাই দণ্ডবিধি আপনার আর কথাটা। মানে ফৌজদারি 33 ধারা যেটা বলছে হ্যাঁ, জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করতে ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতা, এটা আর এখানে ধারাটা কি সেম হবে বিষয়টা নাকি? না, এটা হচ্ছে টাকার পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে ওই ফৌজদারির যিনি, তারাই তো ফৌজদারি এবং দণ্ডবিধি দুটা মিলেই তো বিচার কার্য করে। তো তখন তিনি পানিশমেন্ট যখন দিবেন তখন নিজের ইচ্ছা মতন দিতে পারবেন না আর কি, জরিমানার জন্য। হ্যাঁ, এইটাকে অনুসরণ করতে হবে, এই বিধিটাকে, তার এই নিয়মটাকে। হুম। বুঝছেন? জি আপু। আচ্ছা, 66 বলছে অর্থ অনাদায়ে কারাদণ্ডের বর্ণনা। ধরেন ওই ব্যক্তি যদি এমন হয় যে সে যে জেলে আছে এটা সশ্রম কারাদণ্ড হলো, ওখানে তার শ্রম দিতে হয়, সেক্ষেত্রে সে যে টাকাটা দিতে পারবে না, সেটার জন্য তার যে কারাদণ্ড সেটা সশ্রম হবে। আবার তার যদি হয় বিনাশ্রম,
তাহলে সে যে টাকাটা দিতে পারবে না, সেটার জন্য তার বিনাশ্রম কারাদণ্ড আবার দিবে। কারণ বিনাশ্রমে কিন্তু বেশিরভাগই হচ্ছে ছোট অপরাধের ক্ষেত্রে বিনাশ্রমটা দেয়। আর সশ্রমটা হয় হচ্ছে বড় বড় অপরাধ, দীর্ঘদিন যে জেলে থাকে, বসে বসে তো খাবে না, সেই সকল ক্ষেত্রগুলোতেই সাধারণত সশ্রম কারাদণ্ড হয়। যেমন যাবজ্জীবন বলেই দিচ্ছে যে এটা সবসময় সশ্রম হবে। 30 বছর ধরে আদালত বসে বসে কি কোর্ট, জেল হচ্ছে বসে বসে খাওয়াবে না কাউকে, এখানে খেটেই খাইতে হবে। এরপরে 67-তে বলছে শুধু জরিমানা, শুধু অর্থদণ্ডে, দণ্ডিত অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড। যাকে শুধুমাত্র ফাইন দিছে, টাকা দিছে, যে জরিমানা দিয়ে দিছে, অনেক সময় ছোটখাটো অপরাধে এই ভবঘুরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বা কাউকে হয়তো বা একটু আহ প্রবলেম করেছে, তখন মুচলেখা টুচলেখা নিয়ে অনেক ক্ষেত্রে ছেড়ে দেয়। হ্যাঁ, সেটা নির্বাহীরা করে। আবার অনেক সময় হচ্ছে কি, যে জেল পর্যন্ত যদি হয়, এই রায়টায়ের ব্যাপার থাকে, তখন অল্প ধরেন অর্থদণ্ড শুধু দিয়ে দিল, যে সে শুধু টাকাটাই জরিমানা দিল, জেল টেল তাকে দিল না। তো সেই রকম ক্ষেত্রগুলোতে সে যদি ওই টাকাটা দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিবে। তবে এখানে টাকার একটা ব্যাপার আছে, 50 টাকা হলে সর্বোচ্চ 2 মাস জেলে রাখবে, এবং 51 থেকে 100 টাকা হলে সর্বোচ্চ 4 মাস জেলে রাখবে, আর 100 টাকার ঊর্ধ্বে হলে সর্বোচ্চ 6 মাস রাখবে। তো প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ প্রেক্ষাপটে 50 টাকা দিতে পারবে না এমন কোনো ব্যক্তি আজকে আছে? তাই এদের 50,000 টাকা দেওয়া উচিত ছিল অন্তত, ইনফ্যাক্ট হ্যাঁ, 5 লাখও দিতে পারত। তো 100 টাকাও তো দিতে পারবে আপু। এই এখানে যে টাকার মান দিছে, এগুলা মানে যে কোনো মানুষ দিতে পারবে, একটা বাচ্চা শিশুও পারবে। হ্যাঁ, এটা একটু সংশোধন করা উচিত। উচিত না, ইয়েতে অনেকগুলো সংশোধনী আছে, সিআরপিসি দণ্ডবিধির অনেক সেকশন আছে ব্রিটিশ আমলে, যেগুলো বর্তমানে প্রয়োগই নাই। দেওয়ানিতেও আছে, যেগুলো আসলে চেঞ্জ করা জরুরি। দেওয়ানিতে দেখা যাচ্ছে যে ব্রিটিশদের সময়ের কৃষি রিলেটেড ওই যে ডিক্রি জারির ক্ষেত্রে কিছু আছে, আবার ক্রিমিনালের মধ্যেও আছে। আহ, তারপরে এভিডেন্স অ্যাক্টে আছে, ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশকৃত জুডিশিয়াল নোটিশ গুলার মধ্যে আছে। তো কথা হচ্ছে যে এই জিনিসগুলো যখন আমরা ব্রিটিশদের আন্ডারে ছিলাম, তখন আমাদের জন্য গ্রহণযোগ্য ছিল, এখন কিন্তু না। 68, অর্থদণ্ড অনাদায়ে কারা মুক্তি। ধরেন যে টাকাটা তার দেওয়ার কথা, ওটা দিয়ে দিলে যে ছেড়ে দিবে। যেবা ধরেন তার 50,000 টাকা জরিমানার দায়ে তাকে ধরছে, এখন সে টাকাটা তখন দিতে পারেনি, কিন্তু যখন ধরে নিয়ে যাচ্ছে তখন বলতেছে আমি পারবো, তাহলে তখনই ছেড়ে দিবে, টাকা রিসিপ্ট টিসিপ্ট করে নিয়ে। আর যদি ধরেন জেলে থাকছে 2-3 দিন থাকলো, তারপর পরেই বললো আমি টাকা দিতে, আইনজীবী এসে বলে তুমি টাকা দিতে রাজি, তখন টাকাটা দিয়ে তাকে ছাড়ার ব্যবস্থা করে দেওয়া হয়। তো যে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই অর্থদণ্ড প্রদত্ত হলে বা আইনগত কার্যক্রমের মাধ্যমে আদায়কৃত হলে আসামির কারামুক্তি হবে। ধরেন আইনগত কার্যক্রম বলতে এর মধ্যে তার যদি সম্পত্তি থেকেও ক্রোক ক্রোক করে আদায় করে ফেলে, তাও তাকে মুক্তি দিয়ে দিতে হবে, অর্থাৎ তার দেনা পরিশোধের সাথে সাথে তাকে মুক্তি দিতে হবে। 79 বলছে অর্থদণ্ডের আনুপাতিক অংশ আদায় করা হলে অর্থদণ্ডের সমাপ্তি হবে। আগেরটা কি ছিল? আগেরটা ছিল যে যে পরিমাণ তার ডিউ আছে সেই পরিমাণটা পরিশোধ করলেই চলছে। এখানে বলছে আনুপাতিক হারে, যদি মনে করেন তার জরিমানা 1 লক্ষ টাকা, সে 20,000 টাকা সে পরিশোধ করেছে, তার বাকি আছে 80,000 টাকা, তাহলে জেলে যে থাকছে, হ্যাঁ, সেই মেয়াদটা তার আস্তে আস্তে কমে আসবে। মানে সে যে ওই যে 20,000 টাকাটা দিছে, সেটার জন্য তার আনুপাতিক হারে কারাদণ্ডের যে মেয়াদ সেটা কমে আসবে। যদি অর্থদণ্ড অনাদায়ের কারণে ভোগকৃত কারাদণ্ডের মেয়াদ পরিশোধিত অর্থদণ্ডের অংশের অনুপাত থেকে কম না হয়, তাহলে কারাদণ্ড সমাপ্ত হয়ে যাবে। মনে করেন যে অর্থদণ্ড অনাদায়ে যে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে, সেটার মেয়াদ যদি অপরিশোধিত অর্থদণ্ডের
অংশের যে অনুপাত থেকে কম না হয় তাহলে কারাদণ্ড সমাপ্ত হয়ে যাবে। মনে করেন সে 2 মাস জেল খাটছে, তাকে কারাদণ্ড দিছে মনে করেন 6 মাসের। হ্যাঁ, 6 মাসের মধ্যে সে 4 মাস খাটছে আর বাকি কিছু টাকা সে পরিশোধ করছে। তো দুটা হিসাব করে যদি আসলে প্রতি 10,000-এর জন্য কয়দিন জেল, বা আহ প্রতি 10,000-এর জন্য কয়দিন জেল, সেক্ষেত্রে 1 লাখের জন্য, এইভাবে হিসাব করে সে ধরেন পরিশোধ জেলে অলরেডি 4 মাস থেকে গেছে আর 2 মাস সে জেলে থাকবে, তখনই সে টাকাটা দিয়ে দিচ্ছে। অর্থাৎ ওই 2 মাসের জন্য যতটুকু হয় সেটা হিসাব করে এই আনুপাতিক পরিশোধে যদি তার কারাদণ্ডের মেয়াদটা মনে হয় যে শেষ, মানে কারাদণ্ডের মেয়াদটা শেষ হয়ে গেছে, তখন তাকে কি ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, আবারও বলি যে অর্থদণ্ড অনাদায়ের কারণে ভোগকৃত কারাদণ্ডের মেয়াদ অপরিশোধিত অর্থদণ্ডের অংশের অনুপাত থেকে কম না হয়, অর্থাৎ সে কারাদণ্ড অলরেডি ভোগ করে ফেলছে, হ্যাঁ, সে যে টাকাটা ইতিমধ্যে পরিশোধ করেনি তার থেকে বেশি হয়, হ্যাঁ, তাহলে তার কারাদণ্ডটা সমাপ্ত হয়ে যাবে। এই ধারাটা ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। বলেন তো কি বুঝলেন? যদি সে কারাভোগ করে ফেলে, তার থেকে যদি কারাভোগ যদি অর্থদণ্ডের থেকে বেশি হয়ে যায় তাহলে তার ওই একটা, অনুপাত শাস্তিটা মাফ হিসাবে হয়ে যাবে, সে হুম। ছাড়া পেয়ে যাবে। হ্যাঁ, তারপরে 70 ধারাতে বলছে দণ্ড প্রদানের, এইটা বলতে যে একটা কথা মনে হইলো, কোর্টে একজন বেশ মুরব্বী টাইপের আছে, এনআই অ্যাক্টের মামলার আসামি আর কি। তো উনি অনেক টাকা মারছেন, এনআই অ্যাক্টের উনার রায়ও হয়েছে উনার বিরুদ্ধে। এখন উনি যেহেতু টাকা দিতে পারে না, জেলে আছে। উনি আবার খুব নামাজ পড়েন, জেলে নামাজ পড়ছেন, ইয়ে করেন, সব ঠিক আছে। তো টাকা উনি সব ছেলে পেলেকে দেশের বাইরে পাঠাইছেন, আর উনি জেল খাটছে। জেল তো সর্বোচ্চ 1 বছর, সমস্যা নাই, উনি 1 বছর পরে দেশের বাইরে চলে যান। এবং উনি ওনার নামে কোনো সম্পত্তি রাখেনও না এই দেশে। যে তাহলে তো উনার নামে একটা 27 ধারাটা প্রযোজ্য। হ্যাঁ, মানে মানুষ খুব চালু। উনি 3য় শ্রেণীর টাইপের চাকরি করে, মানে বড় কিছু না। ওনার কথা হচ্ছে আমি তো সারা জীবন কাজ করে এই টাকা ছেলে মেয়েকে দিতে পারতাম না, 1 বছর জেলে থাকলে কি সমস্যা, মানুষ তো বিদেশেও থাকে কষ্ট করে। ম্যাম, এই জিনিসটা চেঞ্জ করা উচিত, মানে মানে অর্থ মেরে দিবে, তার সর্বোচ্চ শাস্তি এত কম। মানি আর লন্ডারিং আইনটা তো ওই যে পলিটিশিয়ানরা চুরি করে না, এটার জন্য এই আইনটা তারা ইচ্ছা করে শক্তিশালী করে না। তাছাড়া আপনার রাষ্ট্রের থেকে টাকা তো হয় হুন্ডিতে যায়, না হলে ব্যাংকের মাধ্যমে যায়। এই টাকা আপনি যদি ওইখানেই আটকান তাইলেই তো জিনিসটা আটকায় যায়। জি যে জি। টাকাটা যাচ্ছে দেশের বাইরে ওভাবে করে না, ওরা তো ও, দেখা যাচ্ছে যে শুধু টাকা ধরেন বাংলাদেশ থেকে ওই দেশে ঢুকলো, তারপরে আবার হিসাব চাই, আপনার উৎস ট্যাক্সের কাগজ দেখান। উৎস যদি দেখাইতে না পারে তখন ওরা আবার সিজ করে নিয়ে নেয়। এই কাজটা সুইস ব্যাংকও কিন্তু করে। তো বাংলা এবং ওদের দেশে কিন্তু দেশের বাইরে যদি টাকা পাঠাইতে হয় কাউকে, তাদের হিসাব দেওয়া লাগে উৎস কোথায়, টাকাটা কোথায় টাকাটা যাচ্ছে। যদি উৎস নাই, সেইগুলোর হিসাব মিলাতে না পারে, টাকাগুলো সিজ করে নেয়। বাট আমাদের মানি লন্ডারিং আইনে এই জিনিসটা নাই, হুন্ডি সিস্টেমটা রাখছেই হচ্ছে টাকা চুরি করার জন্য। যত পাচার হওয়া টাকা সব হুন্ডিতে যায়। ও আচ্ছা, 70 বলছে যে দণ্ড প্রদানের পরবর্তী সর্বোচ্চ 6 বছরের মধ্যে অর্থদণ্ড পরিশোধযোগ্য, এবং পরিশোধ এই জায়গাটাতে এটা এমসিকিউ বহুবার আসছে। দণ্ড প্রদানের পরবর্তী সর্বোচ্চ 6 বছরের মধ্যে অর্থদণ্ড পরিশোধ, মানে তার যে টাকা পরিশোধের জন্য একটা অর্থদণ্ড দেওয়া হয়েছে, সেটা কি সর্বোচ্চ 6 বছরের মধ্যে অর্থদণ্ড পরিশোধযোগ্য। পরিশোধ না করে দণ্ডিত ব্যক্তি মারা গেলে তার রেখে যাওয়া যে সম্পত্তি থাকে সেটা থেকে কাটা যাবে। আবার ধরেন উত্তরাধিকারীর মধ্যে বন্টন হয়ে গেছে, হ্যাঁ, সেখানে তার এক ছেলে আছে, ওয়াইফ আছে,
এবং তার মেয়ে আছে, সেক্ষেত্রে সম্পত্তির ভাগটা কেমন হবে? 2/3 হচ্ছে ছেলে, মেয়ের হচ্ছে 1/3, তারপরে ওয়াইফের হচ্ছে 8 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তাহলে এই এই যে তার অর্থদণ্ড, সেটা মনে করেন 1 লাখ টাকা। এই 1 লাখ টাকাটা ছেলের কাছ থেকে, 1 লাখ টাকার 2/3 অংশ আসবে ছেলের প্রপার্টি থেকে, মেয়ের প্রপার্টি থেকে 1/3 অংশ আসবে, আর ওয়াইফের প্রপার্টি থেকে 8 ভাগের 1 ভাগ আসবে। এমন আসবে না যে তিনজন আর ইকুয়াল, কারণ তিনজন তো ইকুয়াল প্রপার্টি পায়নি। সো আনুপাতিক হারে তো প্রত্যেকের সম্পত্তি থেকে ওই 1 লাখ টাকাটা কাটা যাবে, বা যে অর্থদণ্ডটা দেওয়া হবে সেটাই আনুপাতিক হারে এই প্রত্যেকে যে যে অংশ পেয়েছে ওই অনুপাতে কাটা যাবে। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? হ্যাঁ আপু, মানে উত্তরাধিকারী থেকে কেটে যাবে আর কি, উত্তরাধিকারী যে সম্পত্তি হ্যাঁ, পাবে ওই সম্পত্তিটা কেটে যাবে আর কি। কাটবে, সেটা আবার আনুপাতিক হার বলছে, মানে কি, অনেক- যে যে অনুপাতে প্রপার্টি পাচ্ছে সেই অনুপাতে তার কাছ থেকে হ্যাঁ নিবে। এখন যদি এমন হইতো যে 1 লাখ টাকা বা ধরে 90,000, তাহলে 30-30 করে তিনজনের কাছ থেকে যদি নিত, তাহলে কি ন্যায় বিচার হইতো? না, কারণ তাহলে টু ছেলে বাই বেশি থ্রি। পাচ্ছে, মেয়ে আর একটু বেশি, ওয়াইফ অনেক কম, তার কাছ থেকেও যদি একই নিত ছেলের কাছে দেয়, তাহলে তো ন্যায় হইতো না। এই জন্য আনুপাতিক হারে নেয় যদি প্রপার্টিটা বন্টন হয়ে যায়। আর বন্টন না হলে তো এটা একাই থাকে, সেক্ষেত্রে হচ্ছে তার, মনে করেন সে 1 কোটি টাকার প্রপার্টি রেখে গেছে, ওই 1 কোটি থেকে 1 লাখ মাইনাস হয়ে থাকবে হচ্ছে 99 লাখ টাকা। ওই টাকাটা তখন এদের মধ্যে মানে উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হবে, আগে হচ্ছে ওই সম্পত্তি থেকে কেটে নিতে। কেটে নিবে। আর যদি বন্টন হয়ে যায় তাহলে আনুপাতিক হারে। তো এটা আসে, হ্যাঁ, এই জায়গা থেকে বহুবার প্রশ্ন আসছে, এই 6 বছরের কত বছরের মধ্যে পরিশোধ করতে হয় অর্থদণ্ড। ম্যাম ওয়াইফ কম পায় না? হ্যাঁ, ওয়াইফ 1/8 পায় আর কি। একটু কম বেশি ভাই মনে হইতেছে। হ্যাঁ, আর ছেলে পায় হচ্ছে যে, ছেলে পায় হচ্ছে 2/3। 2/3, আর মেয়ে হচ্ছে হ্যাঁ, 1/3। হ্যাঁ, 1/3 সেটাই। বেশি, ওয়াইফের পাওয়ার বেশি পাওয়ার কথা না ম্যাম, এটা বলতেছি। মানে সন্তানের চেয়েও এটা না, বড় না, না। এটা হচ্ছে ওই যে পুরুষকে অভিভাবক ভাবা হয় তো, তো তার দায়িত্ব তার মাকে দেখভাল করবে, তারপরে হচ্ছে বোন অবিবাহিত থাকলে বিয়ে দিবে, হ্যাঁ এইসব হিসাব করে আসলে প্রপার্টি বেশি দেয়। কিন্তু বাংলাদেশে তাদের যে রেসপন্সিবিলিটিটা, আগেকার তো খলিফারা ডেকে বিচার দিত, ধরেন কেউ একজন দেখে না সন্তান, তাকে ডেকে বিচার করবে, এরকম সিস্টেম ছিল, মানে তাদের ওই ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করতো। কিন্তু আমাদের হচ্ছে কি, কোনো সুবিধাটা নেয়, দায়িত্বটা তাদের উপরে দেখানোর জন্য, মানে তারা দায়িত্ব পালন করছে কিনা এটা দেখার কেউ নাই বাংলাদেশে। মানে বাংলাদেশে লটা অর্ধেকে মানে এনফোর্স করছে, অর্ধেক করে নাই ঠিকভাবে। তো লতে আসলে সমস্যা না, সমস্যা হচ্ছে বাংলাদেশের মানে আইনটা প্রপার, সব আইনই তো তাই, কোনো কিছু প্রপার ভাবে না, একটু ডিফেক্ট করেই, মানে এটাতে আমাদের সুবিধা হয়, আমরা করাপ্টেড তো। বেশি আপু, বেশি করাপ্টেড। যেমন এর হিন্দুরা থেকে তো করাপ্টেড মেয়েরা প্রপার্টি পায় না, মায়েরা তো বহুবার টোটালি পায় না। টোটালি পায় না হিন্দু মেয়েরা। ইন্ডিয়াতে তো পায়, বাট এরা কোনোভাবেই হতে দেয় না এটা। আচ্ছা, নিট 72 নম্বরে বলছে, যে ক্ষেত্রে কোনো ব্যক্তির একাধিক অপরাধে অভিযুক্ত এবং আদালত সন্দিহান হয় যে ওই ব্যক্তিকে কোন অপরাধের ধারায় শাস্তি দেওয়া হবে, সেক্ষেত্রে আদালতকে সর্বনিম্ন অপরাধের ধারায় শাস্তি দিতে হবে। ধরে কোন একটা ব্যক্তি অপরাধ করছে, কিন্তু আসলে আদালত ঠিক বুঝতে পারতেছে না তাকে কোন ধারায় দিলে ঠিক হবে, সেক্ষেত্রে যে কটাতে তারা সন্দেহ করছে তার মধ্যে যেটা শাস্তি কম সেই ধারায় তাকে দিতে হবে। এরপরে হচ্ছে নির্জন কারাবাস, এটা প্রচুর আসে। এখানে যা আছে সবগুলো একবার করে আসছে, যতগুলো সেকশন পড়াচ্ছে না এখানে, এগুলা প্রত্যেকটা মোটামুটি একবার করে হলেও এই এত বছরে এমসিকিউ এর মধ্যে চলে আসছে। সবগুলোই আসলে আপনাদের গুরুত্বপূর্ণ। 71টা আপু কেন বাদ আমার দিচ্ছি একটা একটু প্রশ্ন ছিল, দেখেন। বলেন। এই যে কতগুলো নাকি সাবজেক্ট অ্যাড হচ্ছে?
পরীক্ষার জন্য হ্যাঁ, বার কাউন্সিলের পরীক্ষার জন্য কতগুলো সাবজেক্ট নাকি সংযুক্ত করা হবে? না না, ওটা এখনই না, আপনাদের বেলায় না, পরের বছরে। এখন শুধু প্রস্তাবনা দিচ্ছে। হ্যাঁ, এই জন্য আপনাদের পরীক্ষাটা তাড়াতাড়ি নিতে যাচ্ছে, এটা নিলে হয়তো বা পরবর্তী থেকে তারা ইয়ে দিবে। ও আচ্ছা। আচ্ছা, আপু, 71 নম্বর সেকশনটা আপনাদের পড়তে হবে কিন্তু। হ্যাঁ, আমি 71টা পেয়ার এক দেখে একটু বলছি। তারপরে 60 নম্বরটা কেন বাদ গেছে, 60ও পড়তে হবে, 60 এবং 71 দুটাই আপনাদের পড়া লাগবে। এখান থেকে আসলে বাদ দিবেন না কিছু, কারণ হচ্ছে এখান থেকে একটা কমন পাবেন আপনারা। আচ্ছা, এগুলো পড়াই নিয়ে তারপর 71টা বলি, তাই না? 73 নম্বরে বলছে নির্জন কারাবাস। নির্জন কারাবাসটা আবার কি? নির্জন কারাবাস হচ্ছে কারোর সাথে দেখা টাকা করতে দেয় দেয় না, একটা সেলে রেখে দেয়। এটাকে আবার ওই যে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে যে কন্ডেম সেল বলে না, এই কন্ডেম সেল। এখন এই জায়গাটাতে শুধু ওই খাবার তল দিয়ে দিয়ে যায়, ওই রুমের মধ্যে থাকে, সূর্যের আলো টালো আসে না, জানালা দরজা কিছু নাই, এরকম একটা নির্জন জায়গায় রাখে। মানে অপরাধী একটু বেশি অপরাধী হলো, অনেকে আছে জেলের মধ্যে মারামারি করে, হ্যাঁ, তখনও নির্জন কারাবাসের মধ্যে দিয়ে দেয় তাকে কন্ট্রোল করতে না পারলে। আবার রাজনৈতিক ব্যাপার স্যাপারও অনেক ক্ষেত্রে থাকে, যে কারোর সাথে ধরেন কারাগারে রাখলে সে যোগাযোগ করছে অন্য কয়েদির মাধ্যম দিয়ে, হ্যাঁ, তখন রাজনৈতিক বড় কোনো নেতা অপোনেন্টের কখনো আবার এই নির্জন কারাবাসে রাখে, যেমন ব্রিটিশ আমলে স্বদেশীদের রাখতো, যে যোগাযোগ যেটা বড় নেতা সেটারে সলিটারি কনফাইনমেন্টে রাখতো। এটাতে অনেকে পাগল হয়ে যায়, মানে যাদের মেন্টাল অবস্থা অতটা স্ট্রং না, তারা এই নিতে পারে না, ভয় পায়। তো নির্জন কারাবাস বলছে যে অপরাধীকে তার মূল নির্জন কারাবাস, আহ, আচ্ছা, এই জায়গা থেকে হবে, একই দিনই দুইবার আসছে। অপরাধীকে তার মূল কারাদণ্ডের একটি নির্দিষ্ট অংশ নির্জনে রাখাকে নির্জন কারাবাস বলে। এটি সশ্রম কারাদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য এবং দণ্ডবিধির অধীনেই প্রযোজ্য। এখানে এই যে নির্জন যত সুন্দর করে বললো, বিষয়টা কিন্তু তা না, বেশ কঠিন এই নির্জন কারাবাসটা। তো এই নির্জন কারাবাসে শুধুমাত্র সশ্রম কারাদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য। এটা একটা এমসিকিউ এর পয়েন্ট। সলিটারি কনফাইনমেন্ট কখন, মানে কোন ধরনের কারাদণ্ডের ক্ষেত্রে হয়, এটা হবে সশ্রম কারাদণ্ডের ক্ষেত্রে। এবং এই নির্জন কারাবাসের সীমা আছে। সীমাটা কেমন? সেটা হচ্ছে যে অপরাধীকে এক কারাদণ্ডের মেয়াদে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত নির্জন কারাবাসে রাখা যায়। মনে করেন একজন অপরাধীকে চুরির দস্যুতার দায়ে 9 বছরের জেল দিছে বা 6 বছরের জেল দিছে। এখন সে, তাকে এই 6 বছর যে তাকে জেল দিছে, এটার মধ্যে তাকে নির্জন কারাবাসে, এই যে ধরেন 6 ইয়ারের দিছে, এর মধ্যে তাকে নির্জন কারাবাসে রাখা যাবে মাত্র 3 মাস। কিন্তু তার মনে করেন দুটা অপরাধ, একটা হচ্ছে 3 বছর, আরেকটা 3 বছর। দুইটা অপরাধে আলাদা আলাদা কারাদণ্ড দিছে। সেক্ষেত্রে এই মেয়াদে 3 মাস, আবার এই মেয়াদের জন্য 3 মাস, অর্থাৎ যদি আলাদা আলাদা কারাদণ্ড হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাকে আবার 6 মাস সলিটারি কনফাইনমেন্ট দেওয়া যাবে। এক মেয়াদের কারাদণ্ড, এক মেয়াদের কারাদণ্ড বলতে একটা অপরাধের জন্য যে একটা শাস্তি দিছে নির্দিষ্ট, যে এত বছর। আবার অনেকে আছে যে অনেকগুলো অপরাধের জন্য শাস্তি পায়, যে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা, অনেক কোর্টে মামলা আছে, এরকম অনেকজন আছে, বিশেষ করে যাদের ওই টাকা চিটারের মামলা, যারা এই 406, 500, কি 406, 420, তারপরে এনআই অ্যাক্টের মামলা যাদের থাকে, এদের দেখা যায় এনআই অ্যাক্টের মামলার পাশাপাশি 406,
420-এরও মামলা থাকে, একই সাথে অনেক রকম মানে তাদের এগেনস্টে অনেক ব্যক্তিরা মামলা করে আলাদা আলাদা, তো রায়ও আলাদা আলাদা হয়। সেক্ষেত্রে একটাতে হয়তো বা তার 1 মাসের কারাদণ্ড হয়েছে, আরেকটাতে 2 মাসের কারাদণ্ড হয়েছে, এরকমও আছে। তো ধরেন সেটা হচ্ছে তাহলে একটাতে মনে করেন তার 3 বছরের কারাদণ্ড হয়েছে, তাহলে ওইটা এক মেয়াদের কারাদণ্ড। আরেক অপরাধের জন্য তার মনে করেন আরেক কোর্ট এটা মনে করেন জয়েন্ট সেশন কোর্ট 1 তাকে কি করছে, 3 বছরের কারাদণ্ড দিছে। আবার জয়েন্ট সেশন কোর্ট 5 মনে করেন তাকে 5 বছরের কারাদণ্ড দিছে। তাহলে এই 3 বছরের জন্য তাকে সলিটারি কনফাইনমেন্ট রাখা যাবে 3 মাস, এটার জন্য তাকে সর্বোচ্চ 3 মাস রাখা যাবে। একটু ক্লিয়ার, এক মেয়াদে সর্বোচ্চ 3 মাস রাখা যায়। আপু আর একটু বলেন না আরেকবার। কি বোঝেন নাই সেটা বলেন, তাহলে আমি ধরাই দিচ্ছি, বা কি বুঝছেন এটুকে সেটা বলেন। কি বলেন। লিখলেন যে জেএসসি কি একটা জানি লিখলেন, ওই যে হ্যাঁ, একটু ওটা ইয়াতে ছিলাম। যুগ্ম যুগ্ম ইয়া সেশন জাজ, দায়রা দায়রা, যুগ্ম দায়রা জয়েন্ট। জজ। হ্যাঁ, জয়েন্ট সেশন জাজ। আচ্ছা। এটা বোঝেন নাই? না বুঝছি আমারও বাড়ছে তো আপু, আপনার কথা ভালো করে খেয়াল করতে পারি নাই ওই জন্য। এমনি বুঝছেন এই জায়গাটাতে কি বলছে এই সেকশনে? হ্যাঁ এক বুঝছি। মেয়াদে সর্বোচ্চ 3 বছর দেওয়া যাবে, কি 3 মাস দেওয়া যাবে নির্জন কারাবাস। আচ্ছা, যদি মূল কারাদণ্ড, এবার একটা চার্ট দিছে, যদি মূল কারাদণ্ড 6 মাস পর্যন্ত হয় তাহলে নির্জন কারাবাসের সীমা হবে 1 মাস। সর্বোচ্চ 1 মাস। হ্যাঁ, যদি মূল কারাদণ্ড 6 মাসের বেশি হয় এবং তাহলে 1 বছর 2 মাস। পর্যন্ত হয় তাহলে কি হবে, 2 মাস। নির্জন কারাবাস সর্বোচ্চ তাকে 2 মাস দেওয়া যাবে। আর যদি 1 বছরের বেশি হয় এবং আনলিমিটেড 1 বছরের উপর যে কোনোটাই, সেক্ষেত্রে সর্বোচ্চ 3 মাস দেওয়া যাবে। ক্লিয়ার? হ্যাঁ আপু। নোটে বলছে যে প্রত্যেক 6 মাসের জন্য সর্বোচ্চ 1 মাস নির্জন কারাবাস দেওয়া যাবে এবং নির্জন কারাবাসের আগে ও পরে বিরতি থাকতে হবে। মূল কারাদণ্ড 3 মাস বা তার কম হলে সেক্ষেত্রে কোনো ব্যক্তিকে একাধারে 14 দিনের পর্যন্ত নির্জন কারাবাসে রাখা যাবে না। মূল কারাদণ্ড যদি 3 মাসে 3 মাস বা 3 মাসের কম হয় সেক্ষেত্রে কি কোনো ব্যক্তিকে একাধারে 14 দিন পর্যন্ত নির্জন কারাবাসে রাখা যাবে, তার বেশি রাখা যাবে না। কতদিন পর্যন্ত রাখা যাবে একাধারে? 14 দিন। আবার যদি মূল কারাদণ্ড 3 মাসের বেশি হয় তাহলে একাধারে 7 দিনের বেশি রাখা যাবে না, মানে 7 দিন পর্যন্ত রাখা যাবে। সেখানে সবই সংখ্যা, ঠান্ডা মাথায় লিখে লিখে একটু করবেন। এই হিসাবটা থেকে বহু বছর প্রশ্ন আসছে। আর এটা পড়ার পরে আপনাদের কাছে কোনো এমসিকিউ এর বই থাকলে ওই ধারাটা একটু দেখবেন, যে এমসিকিউ গুলা উত্তর দেখবেন না, মানে এমনি দেখার চেষ্টা করবেন এটার উত্তর দেওয়ার পারছেন কিনা। আপু, হম। এখানে মূল কারাদণ্ড বলতে কি বোঝাইছে? 3 মাস যে বললো। মূল কারাদণ্ড বলতে ওই যে যে কারাদণ্ডটা দেওয়া হয়, সে ধরেন চুরি করছে, তাকে দেওয়া হইলো হচ্ছে, চুরির তো শাস্তি 1 বছর নর্মাল চুরি, তো তাকে ধরেন দেওয়া হইলো 6 মাস কারাদণ্ড। তাহলে মূল কারাদণ্ড তার কত, 6 মাস। হুম, কিন্তু আর এটা তো তার মানে বেশি অপরাধ করে তাদেরকে দেয় না নির্জন কারাবাসটা? হ্যাঁ, তাদেরকেও দেয়, সর্বোচ্চ 3 মাস দেওয়া যাবে। ও মানে এক আচ্ছা। কারাদণ্ডের মেয়াদে 3 মাস। ধরেন সে চুরি হলো, ভিত্ত হলে কত, 7 বছর না সর্বোচ্চ শাস্তি? ভিত্ত বা যদি চাকর করে তাহলে তো 7 বছর শাস্তি হয় চুরির হুম। ক্ষেত্রে। এখন সে মনে করেন কর্মচারী চুরি করছে, তাকে সর্বোচ্চ শাস্তি তো আর দেয় না আদালত, দেখা যায় যে একটু কম করেই দেয়। তো তাকে মনে করেন 4 বছর দিচ্ছে, তাহলে তার মূল কারাদণ্ড কত, 4 বছর। এখন তার সাথে ফাইন দিচ্ছে তাকে 50,000 টাকা।
এখন সে ধরেন 50,000 টাকাটা দিতে পারলো না, তাইলে যে কারাদণ্ড, এটা কি অতিরিক্ত কারাদণ্ড। আর এই যে 4 বছর, এটা কি কারাদণ্ড? মূল কারাদণ্ড। মূল কারণ। এই জন্যই মূল শব্দটা ইউজ করছে। ওই যে ফাইন না দিলে আরেকটা কারাদণ্ড অতিরিক্ত আছে, তো এই জন্য। তবে এই সেকশন গুলা কিন্তু ঠান্ডা মাথায় ভালোভাবে পড়েন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন মনে করেন এসে বসে আছে। আচ্ছা, 76 থেকে তো জেনারেল এক্সেপশন, তার মধ্যে আপনাদের কাছে বেয়ার অ্যাক্ট থাকলে আমি একটু 71 নাম্বার সেকশনটা এখন পড়িয়ে দিতাম, এটা আপনাদের পড়তে হবে। জি ম্যাম, আছে, ডাইরেক্ট আছে। আচ্ছা, বের করতে পারবেন 71? জি ম্যাম। কতিপয় অপরাধের সমবায়ে গঠিত অপরাধের শাস্তির সীমা, যে ক্ষেত্রে অপরাধ হিসাবে গণ্য এমন কিছু এই রূপে অংশসমূহের সমবায়ে গঠিত, সে অংশসমূহের যে কোনোটি একটি অপরাধ হিসাবে গণ্য হয়, সেক্ষেত্রে অপরাধকারীকে অনুরূপ অপরাধ সমূহের একাধিক শাস্তির প্রদান করা যাবে না, যদি না অনুরূপ স্পষ্ট বিধান বিদ্যমান থাকে। মানে মনে করেন একটা অপরাধ অনেকগুলোর সমষ্টি, হ্যাঁ, তাহলে আলাদা আলাদা করে কি তাকে শাস্তি দেওয়া যাবে না। মানে ওই ধরেন একজনকে আঘাত করছে, খেতে দেয় নাই, গতদিন একটা উদাহরণ দিলাম না, যে ধরেন কোন একজন ব্যক্তিকে কে হচ্ছে খেতে দেয় নাই, উল্টা সে আঘাতও করছে, সবকিছু মিলায়ে সে মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। তো অনেকগুলা কাজের সমষ্টি কিন্তু। এখন আপনি ওই লাঠি মারার জন্য আলাদা শাস্তি দিতে চাচ্ছেন, কারণ ধরন আলাদা, আরেকটা হচ্ছে খাবার দেয় নাই সেটার জন্য আলাদা শাস্তি চাচ্ছেন, তা না। এই জায়গায় সে বহু ধরনের টর্চার সে করছে, ঠিক আছে, কিন্তু তার পরিণতি কি? মারা গেছে, ফলাফল একটাই, তো সেই জায়গাটাতে তাকে শাস্তিটাও একটাই দিতে হবে, আলাদা আলাদা না। ক্লিয়ার? এখানে অবশ্য উদাহরণ আছে, এখানে উদাহরণ কি, কে 50টি লাঠির ঘা দেয়। এক্ষেত্রে সম্পূর্ণ প্রহারের সাহায্যে বা যে আঘাত সমূহের জন্য প্রহার সংগঠন করে তাদের প্রত্যেকটি সাহায্যে ইচ্ছাকৃতভাবে কে আঘাত করা অপরাধ সংঘটিত করে থাকতে পারে। যদি প্রতি আঘাতের জন্য দণ্ডনীয় হতো, মানে প্রতি আঘাতের জন্য যদি আলাদা আলাদা করে দণ্ড দিত, তাহলে তো অনেক দণ্ড হয়ে যাবে। সেক্ষেত্রে মোটামুটি ওই আঘাতে যদি গ্রিভিয়াস হার্ট হয় সে, অথবা নর্মাল হার্ট হয়, তাহলে হার্টের ধারায় কি তার শাস্তি হবে। আলাদা আলাদা করে একটা লাঠিতে এরম দাগাতে হয়েছে, এই প্রত্যেকটার আলাদা আলাদা করে ধরে শাস্তি দেওয়া যাবে না, এটাই বলছে। এরপর একটু 60 নাম্বারটা দেখেন। 60টাও তো এর মধ্যে দিয়ে কেটে গেছে। 60 হচ্ছে কারাবাসের কতিপয় ক্ষেত্রে দণ্ড সম্পূর্ণভাবে বা আংশিকভাবে সশ্রম বা বিনাশ্রম হতে পারে। যে মোকদ্দমায় কোনো অপরাধকারী যে কোনো বর্ণনার কারাবাসে উপযুক্ত হয়, অনুরূপ প্রত্যেক মোকদ্দমায় অনুরূপ অপরাধকারী দণ্ড প্রদানকারী আদালতের উক্ত দণ্ডাদেশের এই মর্মে আদেশ প্রদান করার ক্ষমতা থাকবে যে কারাবাস সম্পূর্ণরূপে সশ্রম হবে, বা অনুরূপ কারাবাস সম্পূর্ণরূপে বিনাশ্রম হবে, বা অনুরূপ কারাবাসের যে কোনো অংশ সশ্রম হবে বা অবশিষ্ট অংশ বিনাশ্রম হবে। এখানে বলছে যে যে মোকদ্দমাতে অপরাধকারীকে কোনো একটা বর্ণনার কারাবাস দেওয়া হয়, সে প্রত্যেক মোকদ্দমায় অনুরূপ অপরাধকারীকে দণ্ড প্রদানকারী আদালতের উক্ত দণ্ডাদেশের আদায় দিতে পারবে। ধরেন একটা কারাদণ্ডে আংশিক আদালত চাইলে সশ্রম দিতে পারে বা আংশিক বিনাশ্রম দিতে পারে। হ্যাঁ, এটা আদালতের এখতিয়ার আছে যে এই আংশিক কারাদণ্ডটা সে দিতে পারে। এটা কিছুটা তার হচ্ছে, যেখানে ধরেন বলাই আছে যে সশ্রম বা বিনাশ্রম হতে পারবে, সেক্ষেত্রে হচ্ছে আংশিক সশ্রম আংশিক বিনাশ্রম কতটুকু দিবে। আর যেখানে ধরেন সশ্রম স্পষ্ট বলে দিচ্ছে, সেখানে কিন্তু বিনাশ্রম দেওয়া যাবে না। ক্লিয়ার? মানে এই জায়গাটাতে যদি কোনো জায়গায় থাকে যে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হবে, দুটাই
করছে, উল্লেখ আছে, তখন কি আদালতের একটা ডিসক্রিশনারি পাওয়ার থাকে যে আংশিক সে সশ্রম দিতে পারে, আংশিক বিনাশ্রম। এরকমটা নাই, দণ্ডবিধিতে সব জায়গায় ওই বলাই আছে কোনটা সশ্রম আর কোনটা বিনাশ্রম। ক্লিয়ার এই পর্যন্ত? জি ম্যাম। জি আপু। এবার আমরা জেনারেল এক্সেপশনে যাচ্ছি। জেনারেল এক্সেপশন হচ্ছে 76 ধারা থেকে শুরু হচ্ছে, সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন। জেনারেল এক্সেপশন 76 থেকে শুরু করে 95 পর্যন্ত। এটা অনেক ক্ষেত্রে এমসিকিউ আসে, অনেকে কি করে ভুলে 106 দিয়ে দেয়, কিন্তু 96 থেকে 106 কিন্তু প্রাইভেট ডিফেন্স, এটা জেনারেল এক্সেপশন না। তো অনেকেই জেনারেল এক্সেপশন আর প্রাইভেট ডিফেন্স দুটার ক্ষেত্রে তো ছাড় পায় একটা মানুষ, এই কারণে একই মনে করে ফেলে। মনে রাখবেন 76 থেকে 95 হচ্ছে জেনারেল এক্সেপশন, সাধারণ ব্যতিক্রম, আর 96 থেকে 106 পর্যন্ত হচ্ছে প্রাইভেট ডিফেন্স। 76-এ কেউ যদি মনে করে যে সে আইন বলে বাধ্য, ভুল ধারণা বশত সে বাধ্য, সেক্ষেত্রে সরল বিশ্বাসে কাজ করলে সেটা অপরাধ হবে না। যেমন এই যে অগাস্ট মাসে পুলিশের যে কর্মকাণ্ড, এটাতে পুলিশের বিরুদ্ধে মামলা হলে সে নিজেকে বাঁচাতে কোন ধারা ব্যবহার করবে বলেন তো? 76। আপু, হ্যাঁ, 76 ধারা কেন ব্যবহার করতে পারবে? একটু নিজেকে ওরা আইন কিন্তু বলে বারবার একটা কথা বলতেছিল পুলিশরা, যে আমাদেরকে কি ডিআইজিরা বলছে, আইজিরা বলছে, অর্ডার দিচ্ছে উপর থেকে, আমরা বাধ্য। বলছে না এই কথাগুলো ওরা বারবার, এসআইরা? জি আপু। তার মানেটা কি? তারা উপর মহল দ্বারা বাধ্য মানে কি, সে সরল বিশ্বাসে আইন বলে বাধ্য নিজেকে মনে করছে, তাই তার এই কাজটা কি আইনত অবৈধ হবে না, কারণ সিনিয়রের অর্ডার অবহেলা করা বা অমান্য করা চাকরিতে থাকা অবস্থায় সেনাবাহিনীরও কেউ করতে পারবে না, পুলিশও করতে পারবে না, এটা ওদের রুলস। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা অর্ডার মানতে হবে, সেটা অবশ্যই প্রফেশনাল ব্যাপারে হবে, ব্যক্তিগত ভুল ব্যাপারে না। হলেও ভুল হলেও মানতে হবে, মানে অন্যায় ভাবে যদি না, নির্দেশ দেয়, খারাপ কাজ করার জন্য অন্যায় নির্দেশ দেয়, সেটাও অন্যায় কি ভাবে মানতে কখন হবে? হইতো, যদি ঊর্ধ্বতন কর্মকর্তা সে পুলিশের রিটায়ার্ড কর্মকর্তা হইতো, তাহলে সেটা অন্যায় ভাবে ধরা হতো, যে তার তো এখতিয়ারই নাই অর্ডার দেওয়ার, কিন্তু ওদের তো এখতিয়ার ছিল অর্ডার দেওয়ার, ওরা তো পাওয়ারে ছিল। কি আর এই ধারাটা? জি আপু। 77, ও ওখানে 76 একবার আসছে, এখানেও দেওয়া হচ্ছে। 77-এ বলছে বিচার সম্পর্কিত কার্য পরিচালনা করে। 77ও বিচারকের, 78ও বিচারকের রায়, আদালতের রায়। 77 হচ্ছে বিচারক অনেক মানুষকে ফাঁসি দেয়, তারপর যাবজ্জীবন দেয়, 4-5 বছরের জেলে যায়, দিয়ে দেয় বিচার কালে। তার জন্য কি আপনি তাকে খুনি বলতে পারেন? বিচারককে মৃত্যুদণ্ড দিল কাউকে, পারবেন? না আপু। কেন পারবেন না? এই 77 ধারার কারণে। কারণ সে ওইটাই তার দায়িত্ব ছিল, অপরাধের বিচার। এখানে কিন্তু সরল বিশ্বাস বলতে, সরল বিশ্বাস মানে কি সহজ সরল না, কিন্তু আমরা করছি সরল বিশ্বাস মানে সর্বোচ্চ সতর্ক হয়েছে সে। একজনকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে কিন্তু সিআরপিসি 374 ধারার আন্ডারে হাইকোর্টের অনুমতি নিতে হয়। দায়রা যদি মৃত্যুদণ্ড দিতে যায়, সেক্ষেত্রে তাকে হাইকোর্টের অনুমতি নিতে হয়, এবং হাইকোর্টও এটা ডাবল বেঞ্চ বসায়ে, ডিভিশন বেঞ্চ বসায়ে, মানে দুইজন বিচারক বসে এটা ডিসিশন নেয়, সেটাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলে আরেকটা জায়গায় যায়,
তারা ডিসিশনে আসার পরে এই মৃত্যুদণ্ডে যদি তারা বলে যে হ্যাঁ দেওয়া যাবে এই অপরাধে, মনে করেন মৃত্যুদণ্ড কিন্তু সহজে দেয় না। কিছু কিছু মানুষ ওই যে আবরার হত্যা মামলায় 20 জনকে বোধহয় মৃত্যুদণ্ড দিছে, এবং ওটার কবে যেন ফাইনাল আপিলের রায় হবে খুব শীঘ্রই। যে আপু, জিনিসটা মানে নৃশংস খুব বেশি হয়, যে পিটায় মেরে ফেলছে একটা মানুষকে। হ্যাঁ আবরারের যে ইয়া ওদের সাথে মানে যে মানে কেমন উকিলরা লড়ে, ওদের কেমন চিন্তা ভাবনা গুলো কেমন, মানে আবরারের বিপক্ষে যারা আছে, মানে আসামির পক্ষে যারা উকিল আছে ওদের কথা বললাম আপু। আসামি পক্ষের উকিল তো অবশ্যই লড়বে, কারণ অনেক সময় হয় না ফাঁসায় মানুষকে, এই জন্য লয়ারকে নেয়। ঠিক আছে, বা তার অপরাধের থেকে যদি তাকে শাস্তি বেশি দেয়, এই জন্য অনেক সময় অনেকে বলে রেপের মামলা কেন নেয়, কিন্তু কোর্টে কিন্তু বেশিরভাগই থাকে, সিংহভাগ থাকে রেপের মামলা ভুয়া। আবার নারী নির্যাতনের মামলা তো উম, ওই দেনমোহরের টাকাটা দ্রুত পাওয়ার জন্য বেশিরভাগই যৌতুকের মামলা দিয়ে বসে, তাও আবার ট্রাইব্যুনালে দেয়, যাতে দ্রুত তাদের ডেকে পাঠায় এবং তারা যৌতুকের কি দেনমোহরের টাকাটা পেয়ে যায়। তো বাংলাদেশে হ্যাঁ তো আবার আবার, মিথ্যা মামলায় ফাঁসায় মানুষকে অনেক। হ্যাঁ আবার এই অনেকে জন্য বলে যে দর্শক 78 78 হচ্ছে আদালতের রায় বা আদেশ অনুসারে সম্পাদিত কার্যধারা মতে আদালতের রায় বাস্তবায়নকারী ব্যক্তি আদালতের আদেশ পালনকালে কোনো কাজ করলে আদালত ধরেন আদেশ দিচ্ছে, সেই আদেশটা সে পালন করছে না, সেটা করতে যে যদি কোনো রকম দুর্ঘটনা হয় সেটার জন্য সে দায়ী থাকবে না। অবশ্যই এই জায়গাটাতে তার সতর্ক হতে হবে, সে সর্বোচ্চ সতর্ক হবে, তারপরে আদালতের সে রায় বাস্তবায়ন করতে যাবে। এরপরে 79 বলছে আইনগত ভুল না করে ঘটনাগত ভুল। এটা কেমন? মনে করেন উম, রহিম বাবা করিম এই নামে কুষ্টিয়ার সদরে বহু গ্রামে 2 জন মানুষ আছে, পিতার নামও এক, মাতার নামও এক, তার নামও এক। সাধারণত পিতার নাম দিয়েই ওয়ারেন্ট গুলা হয়, যে পিতা এত, সাং এত। হ্যাঁ, তো আদালতে যে অনুযায়ী দিছে, অ্যারেস্ট করছে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখে, কিন্তু পরে দেখে যাকে অ্যারেস্ট করছে সে আসলে অপরাধী না, নাম এক, আর ওয়ারেন্টে তো ছবি দেওয়া থাকে না, ওয়ারেন্টে শুধু তার নাম, বাবার নাম এবং বাড়ির ঠিকানা দেওয়া থাকে। তো মনে করেন এই সবকিছুই এক, কিন্তু যে ব্যক্তিকে ধরা দরকার সেই ব্যক্তি ওই ব্যক্তি না। ওই নামে আসলে 2 জন ব্যক্তি আছে যাদের 2 জনেরই বাবার নাম এক এবং সাংও এক, মানে ঠিকানাও এক। তো ঠিকানাটা হয়তো স্পেসিফিক দেওয়া নাই, বা বাড়ি নাম্বার আছে, ফ্লোর, ধরেন একটা অ্যাপার্টমেন্ট টাইপের বাড়ি, ফ্লোর নাম্বার ওয়ারেন্টে দেওয়া নাই। তো তিনি ওই নামে অ্যারেস্ট করছেন একজনকে, ওই অ্যাপার্টমেন্টে একই নামে একই বাবার নামে 2 জন থাকে, যাকে অ্যারেস্ট করছে তিনি অপরাধী না। বাট এই দিক দিয়ে আসলে তার ভুলটা কি, সে আশেপাশে মানুষকে জিজ্ঞেসও করছে, করার পরে নিশ্চিত হয়ে অ্যারেস্টটা করছে। এই জায়গায় কিন্তু আইনগত ভুল নয়, তার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, ভুলটা হচ্ছে ঘটনাগত। এরকম ফাঁসির রেকর্ডও আছে, যে আরেকজনার কে ধরতে যে একজনকে ধরতে যে আরেকজনকে ধরছে এবং তার একেবারে ফাঁসি পর্যন্ত হয়ে গেছে, মানে অর্ডার টর্ডার দিয়ে দিছে, এরকমও কাহিনী আছে বাংলাদেশে, এবং রিয়েল কাহিনী। আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা, ধরেন আইনগত কোনো কাজ করার সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে, একজন মানুষ আহ কুঠো, কি বলে এটাকে, কুঠার, কাঠ কাঠে
হুম। তো কাঠ কাটতে যাওয়ার সময় সে সবসময় কুঠারটা দেখে ঠিকঠাক আছে কিনা, এবং ওই দিনই সে দেখছে। দেখে সে কাঠটা কাটতে শুরু করছে। হঠাৎ অ্যাক্সিডেন্টলি বাট থেকে, মানে ওই যে কুঠার দেখছেন তো তাই না, কাঠ কাঠে যে কুঠার, আগেকার দিনে তো ওতে কাটতো, এখন তো মেশিনে কাটে। দেখছি আপু, ওটা দেখছি। ওই কুঠারের যে কাঠের যে অংশটা ওটাকে বলে বাট। এই বাটটা থেকে ধারালো যে কুঠারটা, এটা মনে করেন খুলে একজন ছিটে চলে আরেকজনের গায়ে পড়ছে। গায়ে পড়ছে। হ্যাঁ। কিন্তু সে কিন্তু ভালো করে চেক করেই নিছে যে ওটা নোট ছিল কিনা, বা যতখানি সতর্ক হওয়ার। তার কাজটা কি, বৈধ কাজ না? কাঠ কাটা তার বৈধ কাজ। কিন্তু সব জায়গায় আবার সবার কিন্তু কাঠ কাটা বৈধ না। এটারও কিন্তু লাইসেন্সের ব্যাপার আছে। যেমন মাছ ধরা কিন্তু আমি আপনি দেয় নৌকায়, মানে যে মাছ ধরলে আমাদেরকে অপরাধের মধ্যে ফেলাই দিবে। জেলেদের কিন্তু মাছ ধরার লাইসেন্স আছে। যে কোনো জন হুম। কিন্তু সব কাজ করতে পারে না। এই কাঠ, সুন্দরবনে কাঠ কাটতে কিন্তু সবাইকে দেয় না। এগুলোরও থাকে, অনুমতি থাকতে হয় বন বিভাগ থেকে। তো তার মনে করেন অনুমতি সবকিছু আছে, এবং সে সতর্কও ছিল, তারপরেও কি একটা দুর্ঘটনা ঘটে গেছে। এক্ষেত্রে তাকে অপরাধী বলা যাবে না। যদিও মানে যার গায়ে পড়ছে সে যদি ক্ষতিগ্রস্ত হলেও ওই কুটা যে খাট কাটে উনি দোষী সাব্যস্ত হবে না, না আপু? বুঝি না আপনার কথা। মানে যে যে কুঠার দিয়ে কাঠ কাটছে, কাটার মানে ওই কাঠটা যদি মানে কোনো ব্যক্তির গায়ে পড়ে, ওই ব্যক্তিটা যদি আঘাতপ্রাপ্ত হয়, যে কাঠ মানে যে কাঠ খেটে যার গায়ে পড়ছে সেই ব্যক্তি তো দোষী সাব্যস্ত হবে না, ওইটা বলতেছি। যে ব্যক্তির গায়ে পড়ছে নাকি যে ব্যক্তির কাছ থেকে পড়ছে বলছেন? যে ব্যক্তির যে কাছ থেকে ব্যক্তির কাছ পড়ছে, থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে দোষী সাব্যস্ত হবে না। হ্যাঁ। আচ্ছা, 81 নাম্বারটা এখানে দেখছি না তো, বাট 81-তে বলছো যে বড় ক্ষতি এড়ানোর জন্য যদি ছোট কোনো ক্ষতি করা হয় তাহলে সেটা অপরাধ হবে না। যেমন আমার বাড়িতে আগুন লাগছে। হুম। বাড়িটা আমার খড়ের, আশেপাশেও খড়েরই বাড়ি। মানে ওই যে পাহাড়ের উপরে বাড়িগুলো থাকে না চট্টগ্রামে, হ্যাঁ আপু। ওগুলো কিন্তু অত পাকা বাড়ি না। এবং লাগানো লাগানো থাকে, একটা আগুন লাগলে কিন্তু সব আশেপাশের বাড়িগুলোতে ছড়াই যাবে। ছড়াই এখন যাবে। আমি কি করলাম, আমার বাড়িতে আগুন লাগছে, আরেকজন কি করলো, আমার বাড়িটা ভেঙে দিল যাতে আগুনটা ছড়াই না যায়। আমার তো একটা ক্ষতি করলো সে, কিন্তু সে কেন করলো? বড় একটা ক্ষতি যাতে না হয় আঘাত সেটা রোধ করতে করার হ্যাঁ। জন্য। এই ক্ষেত্রে ও যে আমার বাড়িটা ভেঙে দিল, এটা অপরাধ হবে না। হবে না। না, কারণ সে বড় একটা ক্ষতি এড়ানোর জন্য ছোট একটা ক্ষতিকর কাজ সম্পাদন করছে। এটাই হচ্ছে 81 ধারার মূল কথা। এটা নোট, 81টা একটু দেয়ার এক থেকে তুলে নিয়ে। 82, 82-তে বলছে 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ। 9 বছরের কম বয়সী কোনো শিশুর কাজ অপরাধ বলে গণ্য হয় না। এটা আগে কি ছিল, 7 বছর ছিল। 2004 সালে 24 নং আইন দ্বারা 7-এর জায়গায় 9 করা হয়েছে। এবং শিশুটি যদি কোনো অপকর্ম নিয়োগ করে তাহলে সেই নিয়োগকারী ব্যক্তির শাস্তি হবে। এই শিশুদের দিয়ে এই কারণে ইয়াবার ব্যবসা এগুলো অনেকে করে, কারণ ওদের তো অপরাধ হিসাবে 9 বছরের নিচে শিশুদেরকে, হ্যাঁ। কারণ ধরবে হচ্ছে যে ব্যবহার করছে তাদেরকেই, ফলে ওদেরকে অ্যালাউ করে ওদের অভিভাবকরা। তারপরে 83-তে বলছে যে 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, কিন্তু সে কি বুদ্ধি একটু কম, মানে 12 বছরের একটা শিশু যে ম্যাচুরিটি থাকে সেটা তার নাই, এরকম শিশুর কাজও
অপরাধ হিসেবে গণ্য হবে না। এখান থেকে প্রচুর বহুবার আসছে। 12 বছরের অপরিণত বোধ সম্পূর্ণ কোনো শিশুর কাজ অপরাধ কত ধারাতে। তো আপনাদের এই জেনারেল এক্সেপশনটা উদাহরণ সহ কিন্তু জানতে হবে। উদাহরণ থেকে রিটেনেও প্রশ্ন আসে, আবার প্রিলিতেও প্রশ্ন আসে। আপনারা বেয়ার অ্যাক্টে যে কটা উদাহরণ আছে এই ধারাগুলো সবই আমি মুখে মুখে তো বলেই দিলাম প্রায়, তারপরেও আপনারা বেয়ার অ্যাক্টে থেকে ইলাস্ট্রেশন গুলো একটু দেখবেন। লিখিততে ওই ইলাস্ট্রেশন তুলে দেয়। 84 84 হচ্ছে আনসাউন্ড মাইন্ড, যারা মানে উন্মাদ, এইরকম ব্যক্তির কাজ অপরাধ বলে গণ্য হবে না। কিন্তু যদি এমন হয় সে এমন একটা কাজ খুন করছে যেটা আসলে মানে ব্রেন ঠিক না থাকলে করা সম্ভব না, তার এই অপরাধের ধরন দেখে বোঝা যায় যে সে সিসি ক্যামেরাকে এড়াই চলছে, বা প্রবেশের আগে সেটা তার ছিঁড়ে দিচ্ছে, অথবা ভেতরে সিসি ক্যামেরার যে ইনফরমেশনের জায়গা তথ্যগুলা সেগুলো ডিলিট করে দিচ্ছে। মানে এটা তো আসলে আনসাউন্ড মাইন্ড ব্যক্তির পক্ষে সম্ভব না। যথেষ্ট ঠান্ডা মাথা লাগবে সেই জায়গাটাতে। তো কেউ মানে আনসাউন্ড মাইন্ড দাবি করছে, কিন্তু তার অপরাধটা এমন যে সেটা আসলে পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব না। যে এমন সময় সে প্রবেশ করছে তখন বাসায় কেউ নাই, এবং সে এমন দিক দিয়ে আসছে যেদিকে সিসি ক্যামেরা নাই, পিছনের কোন একটা গেট টেট ভেঙে সে আসছে। তো এই জিনিসগুলা কি নর্মাল একটা পাগল এত গুছায় একটা কাজ করতে পারবে? পারবে না। তো আনসাউন্ড মাইন্ড এটা অনেক ক্ষেত্রে হয় কি, এরকম অনেক মামলা আছে, ওই যে সাইকো কিলার থাকে না কিছু, এরা অনেক ক্ষেত্রে হয় কি দেখে পাগল পাগল মনে হয়, কিন্তু রাত্রেবেলা যায় খুন টুন করে, এরকম কাহিনী আছে। আমি আগে একবার পড়ছিলাম একটা, ওই প্রতিবন্ধী, দেখে মনে হয় পুরা প্রতিবন্ধী সে। তো খুন হয়, তাকে কে সন্দেহ করে নাই কখনো, পরবর্তীতে ওই খুঁজতে খুঁজতে বেড়ায় যে আসলে খুনটা মানে একটা করতে যে সম্ভবত সে ধরা পড়ে। তো সে আনসাউন্ড মাইন্ডই, কিন্তু আবার মানে মানুষের ব্রেন খুব অদ্ভুত। মানে তার ভিতরে হচ্ছে সে মানুষকে মেরে ফেলে একটা আলাদা ধরনের আনন্দ পায়। সাইকো টাইপের সে, নর্মাল তাকে দেখে আনসাউন্ড মাইন্ড মনে হয়, আর তার আচরণ আসলে আনসাউন্ড, কিন্তু এই টাইপের পরিকল্পনা এগুলা সে আবার করতে পারে। তো এই রকম পূর্ব পরিকল্পনা আলা কোনো কাজ যদি কোনো আনসাউন্ড মাইন্ড করে তাহলে সেটা অপরাধ হবে, অন্যথায় হবে না। 85 হচ্ছে অনিচ্ছাকৃত মত্ত। যদি এমনি মাতাল ব্যক্তি যদি কোনো কাজ করে অপরাধ করে অপরাধী হবে, যদি সে ইচ্ছা করে মদ খায়, কিন্তু তার খাবারের মধ্যে কিছু মিশাই দিল কেউ, সে জানেই না, তখন সে নেশা অবস্থায় যদি কিছু করে সেটা অপরাধ হবে না, সেটা 85 ধারাতে বলছে। 86 ধারা বলছে যে অপরাধের ক্ষেত্রে বিশেষ উদ্দেশ্য বা জ্ঞানের প্রয়োজন আছে উক্ত ব্যক্তি কর্তৃক সেই অপরাধ যদি অনুষ্ঠিত হয়। এখানে বলছে যে ব্যক্তি ইচ্ছা করে মাতাল হয়েছে সেক্ষেত্রে তিনি কোনো অপরাধ করলে সেই অপরাধ সম্পর্কে জ্ঞান রেখেছেন, এটাই আদালত ধরে নিবে। এই পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। এখানে ওই বিয়ার গুলো সবই বোধহয় আছে। তো আপনারা এখান থেকে ইলাস্ট্রেশন গুলা দেখেন। এবার 90 ধারা। 90 ধারাতে বলছে যে ভয় প্রদর্শন করে বা প্রতারণামূলক উপায়ে কোনো সম্মতি আদায় করলে তা সম্মতি বলে গণ্য হবে না। কখন সম্মতি বলে গণ্য হবে না? যখন সে 12 বছরের কম বয়স্ক ব্যক্তি যদি সম্মতি দেয়, অথবা আনসাউন্ড মাইন্ড ব্যক্তি যদি সম্মতি দেয়, তাহলে সেটা কি সম্মতি দিলেও সেটা সম্মতি বলে গণ্য হবে না।
তিনটা ক্ষেত্রে সম্মতি সম্মতি বলে গণ্য হয় না। একটা হচ্ছে যদি কারোর কাছ থেকে আপনি ভয় দেখায় সম্মতি নেন বা প্রতারণা করে, আরেকটা হচ্ছে তার বয়স যদি 12 বছরের কম হয়, সেক্ষেত্রে সে ভয়টাই না, এমনি সম্মতি দিছে, কিন্তু সেটা কি সম্মতি বলে গণ্য হবে না। আরেকটা হচ্ছে আনসাউন্ড মাইন্ড, তার আবার সম্মতি কি, সে এটা বলবো আচ্ছা করো, আচ্ছা আমি করবো, সে সম্মতি দিয়ে দিছে, তার তো সেন্স নাই, সে ভালো মন্দ বোঝে না। তো এক্ষেত্রেও তার সম্মতি সে দিছে এটা ধরা যাবে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে সম্মতি দিলে অপরাধ হয় না, সম্মতি না দিলে অপরাধ হয়। এখন কোনো ব্যক্তির সম্মতি ছাড়া যদি তার উপকারে সরল বিশ্বাসে কাজ হয়, মনে করেন একটা সদর হসপিটালে একটা রুগী আসছে অ্যাক্সিডেন্ট করে, ইমিডিয়েটলি তার অপারেশন করা লাগবে, এবং তার ফোন টোন চুরি করে নিয়ে গেছে। বাংলাদেশে তো কিছুদিন আগেরই ঘটনা, অ্যাক্সিডেন্ট করে সে গেছে, কোনো মানুষ তার অভিভাবককে তো ফোন দেয়ই নাই, তার কাছে কোনো ফোনও পাওয়া যায়নি, মানে ওই অ্যাক্সিডেন্ট অবস্থায় তাকে দেখতে এসে তার ফোনটা চুরি করে নিয়ে চলে গেছে। এইরকম সিচুয়েশনে পরিবারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, তখন ডাক্তার ইমিডিয়েটলি যদি কোনো অপারেশন করতে হয়, সে স্টেপটা নেয়, সেখানে যে কোনো ডাক্তার থাকলেই বলতে এই অপারেশনটা করার দরকার, সেক্ষেত্রে অপারেশন করতে যেয়ে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়, সেটার জন্য কি ডাক্তার দায়ী হবে? আপু, হবে না। দায়ী হবে না। কেন হবে না? 92 ধারায় বলছে যে সরল বিশ্বাসে তার ভালোর জন্য কাজ, উপকারের জন্য যদি কেউ কোনো কাজ করে। তো পড়া আজকে এতটুকুই নাকি আরো পড়াবেন? আর এটা 106 পর্যন্ত দিয়ে দিই, তারপরে ওটার উপর এমসিকিউ আছে পরের ফ্রাইডে। পরের কি ফ্রাইডে তো না, বৃহস্পতিবারের দিকে বোধ হয়, অথবা আবু, আমার দেখি তো আমি বলে পরীক্ষা। দিব। আমার 8 হ্যাঁ, তারিখ আপনার না পরীক্ষা 28 আপু। তারিখে শেষ হয়ে যাওয়ার কথা। শেষ হওয়ার আবার আবার পিছাই দিছে আপু। বলিন না, দুঃখ দুঃখ, কপালের দুঃখ। লা- এত 8 পিছাইলে আপনি তারিখে শেষ। কেমনে কি করবেন? 8 তারিখ শেষ হয়ে যাবে বাপু। মানে এই পরীক্ষাটা মানে শেষ হওয়ার কথা ছিল, আবার পিছাই দিছে আর কি। পিছানোর রিজন কি? রোজার মধ্যে কেন দিচ্ছে? জানি না। আমাদের এই এই গত মাসে শেষ হওয়ার কথা ছিল। এরপরে কি ঝামেলা হয়েছে কি জানি। পরে মানে গত মাসের এই পরীক্ষাটা 8 তারিখে দিয়ে দিছে। হ্যাঁ, জাতীয় নয়। বিশ্ববিদ্যালয়ে যাদের পরীক্ষা আছে এমনিও সবারই দেখলাম পিছাইছে, কিন্তু কি রিজনে পিছাইলো এটা তো বুঝলাম না। ওই যে কিছুক্ষণ আগে কি ঘটনা ঘটলো না? ওই কি ঘটলো? কি হলো? ঢাকায় কি ঝামেলা হয়েছে না? কোথায় কি ভুলে তো ঝামেলা গেলাম। হচ্ছে? যে কাজ অনুমতি নিয়ে করলেও অপরাধ হয়, সেই কাজ অনুমতি নিয়ে করার ফলে যদি কোনো ক্ষতি হয়, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। যেমন অ্যাবর্শন করানো, কোনো বাচ্চাকে মেরে ফেলা। হুম তো অ্যাবর্শন করানো কি নিষিদ্ধ। এখন এই নিষিদ্ধ কাজ যদি যার জন্য করছে তার অনুমতি নিয়েও করে, তারপরেও যদি প্রসূতি মাতা, হ্যাঁ, এই অ্যাবর্শন করার সময় গর্ভধারিণী মাতা যদি মারা যায়, সেক্ষেত্রে ডাক্তার অপরাধে অপরাধী হবে, কারণ অ্যাবর্শন করানোটাই অপরাধ। সেই জায়গায় সম্মতি দিয়েছিল, এই জিনিসটা কাজে দিবে না। এটা হচ্ছে 91 ধারার মূল কথা। আর যদি আপু আর ইয়া হয়, মানে আমাদের এই সময় তো অবিবাহিত হয়, অবিবাহিত হলে তাই তো এইসব নিয়ে তো এত ভাবেইনি, কারণ এত অ্যাডভান্স বাংলাদেশে তো এগুলাই নিষিদ্ধ। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হবে? হয়তো সেটাও অপরাধ না, সেটাও অপরাধী হবে, ডাক্তারের তো অবশ্য করানোর রাইটই নাই। হ্যাঁ, তবে কিছু কিছু করাই ক্ষেত্রে ফেলে আপু। ডাক্তার বলে দেয় যে করা লাগবে, না হলে হয় রুগী বাঁচবে, নাই বাচ্চা বাঁচবে, মানে মা বাঁচবে অথবা বাচ্চা বাঁচবে, এরকম সিচুয়েশনে অনেক ক্ষেত্রে ডাক্তাররাই বলে অবশ্য করাতে হবে। এইরকম সিচুয়েশনে যদি হয় তাহলে অপরাধ না, আদারওয়াইজ বাচ্চা সুস্থ, মাও সুস্থ, সেক্ষেত্রে করলে আসলে এটা অপরাধী হবে। বুঝেছেন? যেহেতু আলাদা করে দেওয়া নাই বিষয়টা, অপরাধী হবে, কারণ হ্যাঁ, উল্টো তো আইনে দেওয়াও আছে। এগুলো আপু হাসপাতালে ঘটে তো। হ্যাঁ, হাসপাতালেই তো ঘটে, হ্যাঁ। বড় হসপিটাল না, ছোট ছোট হসপিটাল, ওই সিদ্ধেশ্বরীতে দেখতাম কি যে ইয়েগুলো আছে,
একেবারে ওটা যে একটা হসপিটাল, সেটাই বিধার উপায় নাই। মানে একটা রুম নিয়ে ওরকম ছোটখাটো খুলে ফেলে ওরা, ওই টাইপ কাজ করেই ভাইগুলা করে। হুম। 92 বলছে যদি পরিস্থিতি এমন হয় যে ব্যক্তির পক্ষে সম্মতি দান সম্ভব, তবে উক্ত ব্যক্তির সম্মতি দান ব্যতি রেখে তার মঙ্গলের সদ্বিশ্বাসে কোনো কাজ করলে সেই কাজের ফলে যদি উক্ত ব্যক্তির কোনো ক্ষতি সাধিত হয় বা ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনা থাকে, তবে উক্ত কাজ অপরাধ বলে গণ্য হবে না। তবে শর্ত থাকে যে যে ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানো বা মৃত্যু ঘটানোর প্রচেষ্টার ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না, এবং মৃত্যু নিবারণ, গুরুতর আঘাত নিবারণ বা গুরুতর পীড়া নিবারণ বা পঙ্গুত্ব নিয়োগকরণ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে যদি কাজটা করে। মনে করেন ওই যে আগে একটা উদাহরণ দিলাম না, একজন মানুষ এমন পরিস্থিতিতে আছে তার সম্মতি দেওয়ার মতন অবস্থায় নাই, জ্ঞান নাই, প্লাস তার অভিভাবকদের সাথেও কথা বলা যাচ্ছে না। তো সেক্ষেত্রে যদি কোনো তার ভালোর জন্য সৎ বিশ্বাসে কোনো কাজ করে, তাতে যদি ক্ষতি সাধিত হয়, এবং এই জায়গায় যদি যে কাজটা করছে তার নিয়ত হচ্ছে তাকে মেরে ফেলা না বা গুরুতর আঘাত করাও না, বা মৃত্যু, তার নিয়তটা হচ্ছে মৃত্যু নিবারণ করা বা গুরুতর আঘাত নিবারণ করা, বা তার নিয়তটা হচ্ছে কি তার গুরুতর পীড়া নিবারণ করা। অনেক সময় হয় না, দ্রুত ডিসিশন না নিলে সে পঙ্গু হয়ে যাবে সারা জীবনের জন্য, প্যারালাইজড হয়ে যাবে। কিছু কিছু কিন্তু মুহূর্ত থাকে যে ইনস্ট্যান্ট স্টেপ নিলে তার আর কিছু হয় না, যেমন স্ট্রোকের ক্ষেত্রেও কিছু সময়ের মধ্যে ইনজেকশন দিয়ে দিলে আর কিছু হয় না, কিন্তু যদি এটা দেরি হয়ে যায়, অনেকে বুঝতেই পারে না স্ট্রোক হয়েছে, 2-3 দিন পর আসে, তখন আর সময় থাকে না। এরকম কিছু সিচুয়েশন কিন্তু থাকে। ওই সময় যদি ওই ব্যক্তি সম্মতি দানের ব্যাপারটা দিতে না পারে, তখন সৎবিশ্বাসে আরেকজন তার ভালোর জন্য যদি করে, এটা অপরাধ বলে গণ্য হবে না। এখানে কিছু ইলাস্ট্রেশন আছে, আমি যে উদাহরণ বললাম ওই টাইপেরই আছে। হ্যাঁ, তো এই উদাহরণটা মজার। একজনকে বাঘ, 6 নাম্বার, বাঘ আক্রমণ করছে, এবং সেটাকে বাঁচানোর জন্য আরেকজন গুলি ছুড়ছে, কিন্তু গুলিটা বাঘের গায়ে না লেগে যাকে বাঁচাতে চাইছে তার গায়ে লাগছে। এক্ষেত্রে যে গুলি বর্ষণ যে করছে সে অপরাধী হবে না। 93 হচ্ছে সরল বিশ্বাসে কৃত যোগাযোগ। এটা বাংলাদেশে কিছুদিন আগেই হয়েছে, যে ছেলের মৃত্যু সংবাদ শুনে বাবা মারা গেছে। তো ধরেন একজন ফোন দিয়ে বলছে যে আপনার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনাদের আসতে হবে। এখন বাবার একমাত্র ছেলে, সে পুরো পরিবারের দায়িত্ব ছেলে দেখে, সেই ছেলে মারা গেছে, উনি আর ওই ব্যথাটা নিতে পারেন নাই, মারা গেছেন এখন এই যে খবরটা যিনি দিলেন তাকে অপরাধী ধরা যাবে না। কারণ কি, তার তো খবরটা না দেওয়ার কোনো উপায় ছিল না, তাকে তো খবর দিতেই হবে তার ছেলে মৃত্যুর খবর, তাই না? কারণ হ্যাঁ। তাদের অভিভাবক তাদের নিয়ে যাবে, ছেলের জানাজা পড়বে, এর তো ব্যাপার আছে, জানাতেই হবে, এছাড়া কোনো অপশন নাই। যে কারণেই সে যোগাযোগটা করেছে। তো এক্ষেত্রে সেই যোগাযোগের ফলে সেই সংবাদ শুনে যদি কারোর মৃত্যু হয়, সেই মৃত্যুর দায় যে যোগাযোগটা করেছে তার হবে না। এখানে উদাহরণ দিছে যেটা, সেটা হচ্ছে একজন সার্জন, তিনি জানাইছে যে আপনি আর বাঁচবেন না, ধরেন আপনি ক্যান্সারের রুগী, আপনি আর আর 1 বছর সময়। সাধারণত ডাক্তাররা রুগীকে বলে না, বলে আপনার সাথে কেউ আছে তাকে ডাকে, রুগীর সামনে কিন্তু বলে না। কিন্তু ধরেন ওই রুগীর কেউ নাই, তাকেই বলতে হবে। সে এটা শুনে ধরেন স্ট্রোক করে মারাই গেল, ক্যান্সারে মরবে কি, ভয়ে এসে মারা গেল, কেমো টেমো দিতে হবে শুনে ভয়ে এসে মরে গেল, তাহলে এই জায়গাটাতে ডাক্তারের দোষ হবে না। কিন্তু বর্তমানে কিন্তু আমি ডাক্তার রুগীদের সাথে তো গেছি, ইয়ে করে না, রোগীকে বলে না। বড় কোনো রোগের ক্ষেত্রে বলে আপনি যান, আপনার অভিভাবক বা সাথে যারা আসছে তাদের পাঠান।
আচ্ছা, কাউকে ভয় দেখায় যদি কোনো একটা কাজ করা হয় সেই কাজটা অপরাধ বলে গণ্য হবে না। একজনের মাথায় বন্দুক ঠেকায় বললো যে তুই ব্যাংকের এই ইয়েটা খুলে দিতে, গেটটা, দারোয়ানের মাথায় বন্দুক ঠেকায় বললো যে এই মেন গেটটা খুলে দিতে, একটা ফ্ল্যাটে ডাকাতি করতে যারা আসছে তারা। দারোয়ানকে বেঁধে টেঁধে রাখলো, রেখে টেখে গেট খুলাইলো তাকে দিয়ে। তো এক্ষেত্রে এই দারোয়ানের কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না যদি তাদের সাথে কোনো যোগাযোগ এসব না থাকে, সে বাধ্য হয়ে এটা করে। 94 বলছে যদি খুনি ও রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া অন্য যে কোনো অপরাধ ভয় ভীতি দেখিয়ে করতে বাধ্য করা হয় তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন যদি আপনি কাউকে মৃত্যুর ভয় দেখায় খুন করান, যে তুই মেরে ফেলবো নাইলে তুই ওকে খুন কর, তারপরেও এটা অপরাধ হবে। আপনি একজনকে রাষ্ট্রবিরোধী কাজ করাচ্ছেন, হয় তুমি মরো নাইলে রাষ্ট্রবিরোধী কাজ করো, সে ভয়ে রাষ্ট্রবিরোধী কাজ করলো তাও সে অপরাধী হবে। বাট বাকি যে কোনো অপরাধের ক্ষেত্রে সে ছাড় পাবে। ভয় দেখায় যদি কোনো কাজ করায় সে ছাড় পাবে, কিন্তু দুটা ক্ষেত্রে ছাড় পাবে না। কখন? সে যদি কোনো খুন করে ভয়ে ভীতু হয়ে, অথবা রাষ্ট্রবিরোধী কাজ করে। সামান্য ক্ষতি কি ক্ষতির মধ্যে পড়বে না। যেমন কেউ আপনার একটা কলম ভাঙিয়ে ফেললো, সেটার জন্য কি আপনি আদালতে আসবেন? এটা কি ক্ষতিকর কার্য ধরবে না এই ছোটখাটো ক্ষতিগুলোকে? এই পর্যন্ত ক্লিয়ার? শেষ কিন্তু হ্যাঁ আপু, জেনারেল ক্লিয়ার এক্সেপশন। ক্লিয়ার আপু। আজকের ইজি। ক্লাসটা আজকের ক্লাসটা দারুণ হয়েছে। আজকের ক্লাসের সেকশন গুলো এমনি কোর্টে খুব প্রয়োগ হয়, এইগুলাই প্রয়োগ হয় একটা মামলায় যখন ট্রায়াল চলে। তো তখন হুম। যে ধরেন অপরাধী না দেখানোর জন্য এই সেকশন গুলোকেই ব্যবহার করে। এটা আহ যে কোনো ট্রায়াল লয়ার এই সেকশন গুলো তাদের ভাজা ভাজা থাকে, সেগুলো ব্যবহার করতে হয় তাদেরকে। এরপরেরটাও তাই, প্রাইভেট ডিফেন্স। সাক্ষ্য আইনে প্রাইভেট ডিফেন্সের ব্যবহার কততে বলছে প্রাইভেট ডিফেন্স ব্যবহার করার কথা? 96-তে। 96-তে এখানে। সাক্ষ্য আইনের কততে? ও সাক্ষ্য আনে পারতে হবে, পারতে হবে। 105 ধারা। সাক্ষ্য আইনের 90 থেকে 100 কত ধারা পর্যন্ত? 17 ধারা পর্যন্ত আপনাদের কি 17, 118 এই ধারা পর্যন্ত আপনাদের মুখস্থ থাকতে হবে কিন্তু, বুঝছেন? মানে এখান থেকে প্রশ্ন আপনাদের এসে বসে আছে 90 যেমন ধারা থেকে 90 ধারা থেকে 117। 118 ধারা পর্যন্ত, বিশেষ করে এই 17 পর্যন্তই। তো ওই যে স্টোপেল 15 থেকে, তো স্টোপেলের শুরু। ম্যাম স্টোপেল বার্ডেন অফ প্রুফ ওখান থেকে পারি, কিন্তু 90 থেকে একটু এ হয়েছে। গার্ডেন অফ প্রুফের মধ্যেই তো এটা আছে 105। আত্মরক্ষার জন্য প্রাইভেট ডিফেন্স সে যদি দাবি করে তাহলে তাকেই প্রমাণ করতে হবে। করতে হয়, জি 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 জি। 105-এ পারলেন না তো? এগুলো তো সবচেয়ে ম্যাম সহজ। মাথা থেকে হ্যাং হয়ে গেছে পুরো। রিডিং দেন, রিডিং দেন, হেডলাইন রিডিং দেন। ভিতর তো আপনি জানেন, বুঝেন, জি হেডলাইন জি দেখলেই ভিতর জি মনে পড়ে। জি। তাই এখন আপনি ভিতর পড়তে যাবেন না, এখন আপনি হেডলাইন গুলো হ্যাঁ শুধু হেডিং, একেবারে হ্যাঁ। ব্রেনের মধ্যে গেঁথে ফেলেন। যে যে ধারাগুলো আছে প্রত্যেকটার ধারাটা লিখবেন, হেডলাইন। আমি এভাবেই পড়ছিলাম। তো সাক্ষ্য আইনে আমার 15টাতে 15টাই কারেক্ট গেছিল। সাক্ষ্য আইন আচ্ছা। থেকে কিন্তু ইজি প্রশ্ন, ভুল হয় না খুব একটা, জি জি। ধরাটা ইজি। কারণ আর হচ্ছে ওখানে দণ্ডবিধি ওখানে এর মতো মানে অন্য কোনো বইয়ের মতো প্যাচ নাই, তো প্যাচ প্যাচ নাই, নাই হ্যাঁ। ওখানে। ওখানে হচ্ছে যেমন সিআরপিসি তে ভালো প্যাচ আছে, ধরেন অনেক বুঝলেন অনেক ম্যাম। একটা, দিয়ে রাখলেন একটা, বাড়ি এসে দেখবেন না ওইটা তো আরেকটা হবে। আবার আর সিপিসি ম্যাম, তেও তাই। দণ্ডবিধিও কিন্তু সহজ আছে ওই তুলনায়, সিএরপিসি থেকে বা হ্যাঁ, সিপিসি থেকে অনেক সহজ দণ্ডবিধি যদি এই দুইটা বুঝি। হলো মুখস্থের ধারা। ধরেন মুখস্থ যদি করেন এই আইনগুলো আপনি পারবেন, এত বুঝার কিছু নাই। কিন্তু দণ্ডবিধিতে শাস্তি মুখস্থ করবেন, শাস্তি থেকেই তো বেশিরভাগ আসে। বাট সিপিসি সিআরপিসি জটিল আছে। আবার লিমিটেশন এত সহজ মনে হয়, সুনির্দিষ্ট এত সহজ মনে হয়, কিন্তু এদের প্রশ্ন কিন্তু খুব প্যাচ মারা হয় ফাইনালের প্রশ্ন দেখে।
হ্যাঁ হ্যাঁ অনেক। মানে একটা ধারা সারমর্ম কি কোর্টে কি ওয়ার্ডে ব্যবহার করা হয় সেটা দিয়ে বসে থাকে কোর্ট। কারণ যারা প্রশ্ন করে বেশিরভাগই দীর্ঘদিন সিভিল কোর্টে থাকেন, তো সিভিল জিনিসটা ওনারা অনেক ভালো পারেন। এই কারণে আপনারা খেয়াল করবেন সিভিল পার্টটা অলওয়েজ বার কাউন্সিলের কঠিন হয়। তামাদি বা সুনির্দিষ্ট একটু একটা বই, কিন্তু আপনি 10-এ 10 পাবেন না, খেয়াল করে দেখবেন। হ্যাঁ যতই চেষ্টা করি না কেন, গতবারই আমি ইয়া করছি যে ওখানে তুলতে পারিনি। আর দু হচ্ছে তিনটা হলেও বাদ যাবে আপনার, এমন অনু এমন টার্মস থাকবে। অনুচ্ছেদ গুলো একটুর জন্য মানে মানে কাছে দিয়ে যায়। প্রচ্ছদ তো তাও পারে, কিন্তু ওই যে ভেতরের সেকশন গুলো একটু ঘুরায় এমন ভাবে কোর্টের টার্মস যেগুলো কোর্টে ইউজ হয় ওইসব টার্মস দিয়ে বসে থাকে, তো তখন তো ছেলে মেয়ে ধরতে পারে না, কারণ কোর্টে তো আর যায় না। জি 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 হ্যাঁ। কোন ধারাটা দিছিল জানো, একটু আলাদা ঘুরাই দিছিল, মনে হচ্ছে না আমার। সুনির্দিষ্ট তো একটু বোধহয়, যেটা বইয়ের ভাষাটা খুব ইজি আছে, কিন্তু ওনারা এমন ভাবে দিছে যে বেশিরভাগ স্টুডেন্ট ধরতেই পারে নাই। আচ্ছা, আত্মরক্ষার ধারা 96 থেকে শুরু, সাক্ষ্য আইনে বলছে 105-এ যে প্রাইভেট ডিফেন্স যে দাবি করবে তাকেই প্রমাণ প্রমাণ করতে করতে হবে। হবে। এখন এই যে প্রাইভেট ডিফেন্স ব্যাপারটা, এটাই 96 কি বলছে যে আত্মরক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োগজনিত কোনো কাজই অপরাধ নয়। অর্থাৎ আপনি আত্মরক্ষা করার জন্য যদি কোনো কাজ করে রাখেন, মানে যান বাঁচানো ফরজ, এক কথায় হচ্ছে এটা। 97 বলছে যে দেহ ও সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার। প্রথমত হচ্ছে 99 ধারায় আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রত্যেক ব্যক্তির মানব দেহ বিষয়ক কোনো অপরাধের বিরুদ্ধে তার নিজের দেহ এবং অপর কোনো ব্যক্তির দেহ রক্ষার অধিকার আছে। যেমন ওই যে আমরা রাস্তায় কয়দিন আগে দেখলাম না, একটা মহিলা একটা পুরুষকে বাঁচাচ্ছে, ওই কোপাকুপি করতে আসছে। জি জি জি, উত্তরা উত্তরা উত্তরা। তারপরে তো কয়দিন বইয়ের সিনেমা দেখলাম তার আবার। তো যাই হোক, এই ঘটনাতে যদি তার মানে যে মহিলা আর কি ছিল, সে ধরেন বাঁচাতে গিয়ে যদি ওদেরকে মেরে দিত, তাহলে ওটা কি অপরাধ হিসাবে গণ্য হতো না। হতো না। সে নিজের দেহ, অন্যদিকে কি আরেকজনের দেহ বাঁচানোর জন্য সে চেষ্টা করতো সেক্ষেত্রে। দ্বিতীয়ত কি বলছে যে এমন কোনো অপরাধজনক কাজের বিরুদ্ধে তার নিজের বা অপর যে কোনো ব্যক্তির স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার রয়েছে। যে কাজটি চুরি, দস্যুতা, অনিষ্টতা বা অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞা অনুসারে একটি অপরাধ, সেই কাজটি চুরি, দস্যুতা, অনিষ্টকারিতা বা অপরাধমূলক অনধিকার প্রবেশের প্রয়াস শুরু। ধরেন আপনার বদ্ধ ফ্ল্যাটে রাত্রেবেলা একজন প্রবেশ করছে, এটা কি আতঙ্কের ব্যাপার না? জি আপনি গেট টেট তো সবাই ফ্ল্যাটের তালা দিয়ে রাখে, তারপরেও ঢুকে পড়ছে। এখন এই সময় আপনি যদি ওই ডাকাতটাকে মেরে ফেলেন, অপরাধ হবে? হবে না। না। কারণ ওই জায়গাটাতে কিন্তু সে নর্মাল ভাবে প্রবেশ করে নাই। আবার গ্রামের বাড়িতে কি উঠানে মানুষ উঠেই আসে, খোলা বাড়িতে, এখন তাতে যদি আপনি বন্দুক দিয়ে গুলি করেন তাহলে হবে? হবে না। But পরিস্থিতি আর কি বুঝে এই এই যে দ্বিতীয় যে সেকেন্ডটা, এই অংশটা ব্যবহার করা হবে, যে সেটা চুরি বা দস্যুতা বা অনিষ্ট করার জন্য যদি সে প্রবেশ করে। হ্যাঁ, অনেক সময় অপরাধমূলক অনধিকার প্রবেশই করে অনেকে, কিন্তু তারপরেও ওই যে খোলা বাড়ির ক্ষেত্রে কিন্তু এই ধারাটা আপনি প্রয়োগ করতে পারেন না, কারণ গ্রামের খোলা বাড়িগুলোতে এরকম ঢুকেই পড়ে মানুষ। কিন্তু এমন যদি হয় সে ওই দা বটি নিয়ে আপনার দিকে মারতে চলে আসছে, তখন তো আপনি নিজের জীবন বাঁচাতে স্টেপ নিতেই পারেন। বাট নর্মাল অনধিকার, একটা অপরাধমূলক অনধিকার প্রবেশ করছে আপনার উঠানে, তার জন্য আপনি মারতে পারেন না, কিন্তু আপনার নকটক করা বাড়ি, চারদিকে ঘেরা দারোয়ান, এগুলা টপকে যদি আপনার 14 তলা ফ্ল্যাটে কেউ প্রবেশ করে, এটা কিন্তু নর্মাল ব্যাপার না। সেক্ষেত্রে আপনি তাকে অবশ্যই মারতে পর্যন্ত পারেন, এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে আমরা 97 পাচ্ছি কি, সম্পত্তি কার কার ক্ষেত্রে প্রাইভেট ডিফেন্স ব্যবহার করা যাবে? দুটা ক্ষেত্রে, একটা কি নিজের দেহ সম্পত্তি, অথবা দেহ, দেহ আর অন্যের সম্পত্তি। দেহ।
আর দ্বিতীয়টা হচ্ছে সম্পত্তি স্থাবর অথবা অস্থাবর অস্থাবর, সম্পত্তি, সেটা নিজেরও হইতে পারে আবার অন্যেরও হতে পারে। এটা পাশের বাড়ি ভাবির জন্য করা যাবে। দাদার। 98, অপ্রকৃতিস্থ ইত্যাদি ব্যক্তির কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এখন একটা পাগল আপনাকে তেড়ে মারতে আসছে, আপনি কি মার খাবেন সে পাগল বলে? না, অবশ্যই না। আপনি প্রাইভেট ডিফেন্স তার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ইনফ্যাক্ট সে যদি এমন আক্রমণাত্মক হয় যে তাকে আপনার ঠেকাতে যে সে মারা গেছে, তাও আপনি প্রাইভেট ডিফেন্সের 98 ধারা ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করে আপনি নিজেকে বেকসুর খালাস করার চেষ্টা করবেন। তবে সেক্ষেত্রে আপনার প্রাণের যে আসলে আশঙ্কা ছিল এটা প্রমাণ করতে হবে আপনাকে সাক্ষ্য আইনের 105 ধারা মতে, হ্যাঁ। যেহেতু দাবি আপনি করছেন। এইগুলো হেডলাইন দেখে মুখস্থ রাখবেন যে পাগলের বিরুদ্ধে আত্মরক্ষা। হ্যাঁ, তারপরে মনে করেন যে আত্মরক্ষা কয়েকভাবে ব্যবহার করা যাবে। এই জিনিসগুলা হচ্ছে এই হেডলাইনটা শুধু এইগুলার ভিতর পড়ছেন এখন দেখছেন, বাট এখন আপনি হেডলাইনটাই শুধু মুখস্থ করবেন, তাহলেই দেখবেন আপনার পড়া রেডি হয়ে গেছে। আর ইলাস্ট্রেশন গুলা খেয়াল করে ঠান্ডা মাথায় দেখবেন যে এই ধরনের ইলাস্ট্রেশন এইটা, মানে ইলাস্ট্রেশন আসবে এগুলো থেকে, মেনলি ইলাস্ট্রেশনই আসবে। আর 99 বলছে যে সমস্ত কাজের বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যক্তিগত অধিকার নাই। ম্যাম, ইলাস্ট্রেশন গুলা ছোট ছোট গুলা দিলে কত সুবিধা হতো না? 1 ঘন্টা মানে পরীক্ষায় এত বড় বড় ইলাস্ট্রেশন দিয়ে যে এটা পড়ে অ্যান্সার বের করতে 2-3 মিনিট সময় যায়। কারণ সব পরীক্ষাতে তাই দেয়, হাইকোর্টের পরীক্ষায় একটা প্রশ্ন মানে 2 পাতা ধরে প্রশ্ন দেয়, সেই প্রশ্নের মধ্যে মনে করেন প্রথম থেকে 100 লাইনের মধ্যে কোনো ফ্যাক্টই নাই, ওই লাস্টের 4 লাইন। কিন্তু একজন স্টুডেন্ট কি জানে যে আসলে কতটুকু তার পড়তে হবে? সে তো আর জানে না, তাকে তো প্রশ্নের প্রথম থেকে পড়া লাগবে। তাই পড়তে 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 লাস্টে যে বুঝলেন যে ওইটুকুই আপনার হচ্ছে মামলার মূল বিষয়, ড্রাফটের মূল বিষয়। কিন্তু ওইটুকু কেন দেয় মা- তাইলে? সময় নষ্ট করানোর জন্য। এটা হচ্ছে আপনাদের একটা ব্রেনের ইয়া, বুঝছেন? ফেল করানোর জি জি। পরীক্ষাটা নেয় কেন? আপনি পাস করবেন এটার জন্য তো পরীক্ষা নেয় না, পরীক্ষাটা নেয় যাতে আপনি ফেল করেন। তার মধ্যে যারা পাস করতে পারলো আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। আর যারা ফেল করছে পরের বছর আবার টাকা দেওয়া পরীক্ষা। আল্লাহ জানে। এই যে এখন আমার ছেলে ছোটটা আবার অসুস্থ, মানে জ্বর। আজকে হঠাৎ করে জ্বর উঠে গেছে, মানে আমার টেনশন একটু তো পরীক্ষা এই টেনশন সমস্যা, করে। যাদের ফ্যামিলি লাইফ আছে তাদের জন্য আসলে পড়াটা হ্যাঁ, খুব অনেক টাফ হয়ে যায়। অনেক কষ্ট ম্যাম, অনেক কষ্ট। আমি সময় বের করে পড়া মানে ও একটু আচ্ছা, তাসনিম আপুর কি অবস্থা? উনি কি পরীক্ষা দিবে? দিব তো ম্যাম। উনি ঢাকায় আসছে তো এখন। আমাকেও মানে কয়েকদিন আগে ফোন দিয়ে বলছিল, আমি বলছিলাম যে ম্যামের কাছে ক্লাস করবেন কিনা। উনি বলছে যে আমি জানাবো আপনাকে, তো আমাকে এখনো জানাই নাই। না, সময় তো বেশি নাই উনার তো। পরে দেখা যাবে উনি লাস্ট মুহূর্তে সিরিয়াস হয়ে অনেক পড়ছেন কিন্তু কভার করতে পারবেন না। তো এই জন্য উনি বোধহয় জানেনও না ইয়ে যে দিছে, আহ সার্কুলার দিয়ে দিছে, এগুলো জানেন উনি? জানি না ম্যাম, আমার কথা হয় নাই। আমি মানে বাচ্চা কাচ্চা সংসার সামলায় সময় করতে পারতেছি না। ওনার তো কারোর সাথে ওইভাবে যোগাযোগ নাই মেবি, ওনার সম্ভবত জানার কথা না। জানাই দিন অন্তত সার্কুলারের ম্যাটার গুলো জি জানাই। ম্যাম, দেখি কালকে, কালকে জানাতে ইনশাল্লাহ। আরেকটা কথা ম্যাম, আপনি হাইকোর্টে মানে কোন রাইটারের বইগুলো ফলো করছেন একটু আমাকে দিতে পারবেন? 106 পর্যন্ত দেখাই দিই, দ্রুতই হয়ে হ্যাঁ, যাবে। 106 পর্যন্ত দেখাই দিই, তাহলে মডেল টেস্টটা দিতে পারবেন। যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না, কোথায় কোথায় প্রয়োগ করা যাবে না? সরকারি কর্মচারী যদি আইন বহির্ভূত সৎ বিশ্বাসে কৃত কাজে গুরুতর আহত বা নিহত হওয়ার সম্ভাবনা না থাকে, যদি আইন বহির্ভূত ভাবেও সরকারি কর্মচারী সৎ বিশ্বাসে কোনো একটা কাজ করে, হ্যাঁ, এবং সেখানে আপনার মারা যাওয়ার সম্ভাবনা না থাকে বা প্রিভিয়াস হার্ট হওয়ার সম্ভাবনা না থাকে, তখন আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। দুয়ে বলছে সরকারি কর্মচারীর নির্দেশে অপর কোনো ব্যক্তি সৎ বিশ্বাসে কৃত আইন বহির্ভূত কাজে গুরুতর আহত বা নিহত হওয়ার সম্ভাবনা না থাকে। আগেরটা সরকারি কর্মচারী নিজে সরাসরি করবে, পরেরটা তার নির্দেশে অন্য কোনো ব্যক্তি করবে, কিন্তু সেখানেও মৃত্যুর সম্ভাবনা থাকবে না। সেখানে আপনি প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন না, মানে তাকে মেরে ফেলতে পারবেন না, ফেললে অপরাধ হবে।
3 নম্বরে বলছে যে সরকারি কর্মচারীর নিকট আশ্রয় লাভের সুযোগ থাকলে, ধরেন আপনাকে ধাওয়া করছে দস্যুরা, এখন আপনার সামনেই রমনা থানা, আপনি চাইলেই রমনা থানার ভিতরে আশ্রয় নিতে পারেন, তা না করে দা বটি দিয়ে তারাই খুপাইতেছেন আপনি। আপনাকে প্রাইভেট ডিফেন্স এখানে আপনার অ্যাপ্লাই করার রাইট নাই। আপনার যেহেতু পুলিশ আছে, সামনে থানা, ঢুকে পড়া সম্ভব মানে পসিবল, আপনার ওই আশ্রয়টাই নিতে হবে। আচ্ছা, সরকারি কর্মচারী পরিচয় পাওয়ার পরেও, সরকারি কর্মচারী পরিচয় দিল সে কর্মচারী এবং আপনাকে অ্যারেস্ট করতে আসছে, মানে আপনি কি করলেন, তারে মারধর করা শুরু করে দিলেন যে আমাকে নিয়ে যেতে চাইছিল। হ্যাঁ, তো এই জায়গাটাতে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। তবে অ্যারেস্টের ক্ষেত্রে নতুন যে নিয়মের ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে যে অ্যারেস্ট ওয়ারেন্ট অবশ্যই আপনি দেখবেন, এটা না দেখাতে পারলে নেওয়া যাবে না। তো অধিকার ওইটা আবার বিশেষ আইনের মধ্যে আছে। হ্যাঁ, ওই পুলিশ আইনের মধ্যে আছে। পুলিশ আইনটা তো পড়ানো হয় না, এটা কিন্তু পড়ানো উচিত। অধিকার যতটুকু প্রযোজ্য, উপরের ক্ষেত্রগুলো বাদে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। এই 4টা ক্ষেত্র বাদে আপনি বাকি সকল ক্ষেত্রে কি করতে পারবেন, প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন। এই 4টা মুখস্থ করবেন, এই 4টা থেকেও কিন্তু প্রশ্ন আসছে আগে। এবং অধিকার যতটুকু প্রযোজ্য মানে আঘাত যতটুকু হবে, আপনি মনে করেন একজন থাপ্পড় মারলো, আপনি তারে গলা কেটে দিলেন, হবে না। আপনাকে যতটুকু আঘাত করছে ততটুকু আঘাতই আপনি তাকে করবেন। ব্যাখ্যা 1 বলছে যে সরকারি কর্মচারী পদমর্যাদা জানা না থাকলে বা সরকারি কর্মচারী তার পদমর্যাদা না জানালে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন। যদি সরকারি কর্মচারী উক্ত কাজের জন্য কোনো লিখিত অনুমতিপত্র দেখানোর ব্যাপার থাকে, তাহলে সরকারি কর্মচারী চাওয়া মাত্র তা পেশ করতে বাধ্য, যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্টটা। তবে ব্যক্তিগত আত্মরক্ষার যদি সেটা দেখাতে সে ব্যর্থ হয়, তখন কি আপনি তো অবশ্যই আপনাকে যাতে না নিয়ে যায় সেটার জন্য চেষ্টা আপনি করবেন। আর বাংলাদেশে তো ডিবি পুলিশের পরিচয় দিয়ে নিয়ে যায় এরকম, তারপর থানায় থানায় ঘুরতে থাকে, যে মানে জেলে যে তাকে রাখছে এটাই খোঁজ করতে পারে না। এই অফিসে যাই বলে যে জানে না, ওই থানায় যাই বলে জানে না। প্রচুর হয়রানি হয় কিন্তু। ওই যে 491-এর যে মামলাগুলো হয় সিআরপিসি ডিটেনশনে দেয়। 100, যখন নিজ দেহ রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। ধরেন আপনাকে কেউ মারতে আসছে, হ্যাঁ, তখন কি আপনি নিজেকে বাঁচানোর জন্য তাকে মেরে ফেলতে পারবেন। অথবা যদি কেউ একজন রেপ করতে আসে, তাহলেও কি বাঁচানোর জন্য যে রেপ করতে আসছে তাকে মেরে ফেলা যাবে। অথবা ধরেন অস্বাভাবিক কামনা, অস্বাভাবিক কামনা কোনটাকে বোঝায়, সেটা হচ্ছে 377 যেটা, সেটাকে ধরেন একটা ছেলেদেরকে কোনো ছেলে যদি রেপ করে সেটা তো ডেফিনেশনের মধ্যে আসে না, রেপের ডেফিনেশনে বাংলাদেশে আসে না। হ্যাঁ, সেটা হচ্ছে আপনাদের ওই অপ্রাকৃতিক কাম লালসার ধারার মধ্যে চলে যায়। 377-এর মধ্যে চলে যায়। হ্যাঁ, তো এই টাইপের কিছু করতেও যদি কেউ আসে, তাহলে সে কিন্তু ওই যে করতে আসছে তাকে মেরে পর্যন্ত ফেলতে পারবে। এবং শিশু অপহরণ, এটা ঠেকানোর জন্য, শিশুকে অপহরণ করার জন্য যদি কেউ আক্রমণ করে বা আঘাত করে, তাহলে সেটা ঠেকানোর জন্য কি মেরে ফেলা সম্ভব। এবং ফাইনালি বলছে যে কোনো ব্যক্তিকে অন্যায় বা বেআইনি ভাবে আটক করার উদ্দেশ্যে এমন পরিস্থিতি তার উপরে হামলা বা যে পরিস্থিতিতে ন্যায়সঙ্গত ভাবে যে ব্যক্তির মনে আহ, এই আশঙ্কা সৃষ্টি হয় যে মুক্তির জন্য সরকারি কর্তৃপক্ষের আশ্রয় সে পাবে না। এটা কিন্তু বাংলাদেশে বা ব্রিটিশ আমল থেকেই হয়ে আসছে। অনেক সময় হয় না, সরকারি কর্মচারীরাই হেল্প করে, বায়াসড হয়ে যায়। ওই যে ফেনীতে বোধহয় একটা মেয়েকে আহ আগুনে পুড়াই মারছিল। নুসরাত নুসরাত হ্যাঁ হত্যাকাণ্ড। হ্যাঁ, নুসরাত, ওখানে কিন্তু ওই যে পুলিশও জড়িত ছিল। সে কিন্তু পুলিশকে জানাইছিল, পুলিশ উল্টো কি নি তার ভিডিও বোধহয় ফাঁস করছিল। সে এখন জেলে আছে, ছাড়া চাচ্ছে।
এইসব বলতেছে। তো এই যে ঘটনাটা এখানে কি, তার তো আইনের আশ্রয় পাওয়ার নিয়ে একটা আশঙ্কা আছে। এরকম সিচুয়েশনে সে নিজেকে বাঁচাতে যদি সে মেরে ফেলতো তাহলে সে নিজে বেঁচে থাকতো, সেক্ষেত্রে কি অপরাধ হতো না। তো এই ছয়টাই হচ্ছে আপনাদের পয়েন্ট। এই পয়েন্ট গুলো এখানে সংক্ষেপে দেওয়া আছে, আপনারা এইটা মুখস্থ করবেন আপনি। হ্যাঁ, ওই অত ডিটেলসে রিডিং দিবেন কিন্তু মুখস্থর সময় এই সংক্ষিপ্তটাই করবেন। 101, 101-এ বলছে 100 ধারায় উল্লেখিত 6টি ক্ষেত্র ব্যতীত দেহের আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে হত্যা করা যাবে না। মানে ওই 100 ধারায় যে 6টা আছে ওই ক্ষেত্রে আপনি কাউকে নিজেকে বাঁচাতে মেরে ফেলতে পারবেন, বাকিগুলোতে আঘাত যতখানি আপনি ততখানি কি প্রয়োগ করতে পারবেন। আত্মরক্ষার অধিকার, মেরে ফেলতে পারবেন না। 102-এ বলছে দেহের প্রতি বিপদের আশঙ্কা দেখা দেওয়ার সাথে সাথে দেহের আত্মরক্ষার অধিকার সৃষ্টি হয়। এটা প্রচুর প্রশ্ন আসে যে আত্মরক্ষার অধিকারটা শুরু কখন হয়। যখনই বিপদের আশঙ্কা সে দেখবে, যেমন তাকে কেউ মেরে ফেলতে আসছে, হ্যাঁ, সে তো বুঝছে আশঙ্কা, তার দিকে তেড়ে আসছে, বন্দুক টন্দুক নিয়ে আসছে বা দা বটি নিয়ে, এটা কি তখনই আশঙ্কাটা শুরু হয়ে গেল। কিন্তু সে নর্মালি কথা বলছে, তখন কি আশঙ্কা শুরু হয়েছে না? যখন বাঘ বিতণ্ডা একটা পর্যায়ে সে তেড়ে আসছে, তখন প্রাইভেট ডিফেন্সটা সে অ্যাপ্লাই করতে পারে। এবং যতক্ষণ পর্যন্ত বিপদের আশঙ্কা থাকবে ততক্ষণ পর্যন্ত এই অধিকার বলবৎ থাকবে। কিন্তু ধরেন কোন পুলিশ সাথে সাথে চলে আসলো, এসে তাকে অ্যারেস্ট করে ফেললো বা আশেপাশের মানুষ তাকে ধরে ফেললো, তখন কি বিপদের আর আশঙ্কা আছে? নাই, তখন আর প্রাইভেট ডিফেন্স ব্যবহার করতে পারবে না। কিন্তু আমাদের দেশে আবার দেখা যায় যে এরকম সময় বেঁধে টেঁধে মানুষকে মেরে ফেলে, কারণ ওই যে পুলিশে দিলে আবার জামিন পাওয়া যায়, এই জন্য মানুষ নিজের হাতেই আর কি শাস্তিটা তুলে নেয়, আইন তুলে নেয় যাকে বলে। আচ্ছা, এতক্ষণ আমরা কি করলাম? নিজের দেহ রক্ষা বা অন্যের দেহ রক্ষা। আর এটা হচ্ছে সম্পত্তি। সম্পত্তি শুরু কোথা থেকে? 103 থেকে 102 পর্যন্ত কিসের? 102 ব্যক্তিগত, পর্যন্ত হচ্ছে ব্যক্তিগত বডি, বা প্রাইভেট। সরি। প্রাইভেট দুইটাই ব্যক্তিগত, কিন্তু ওটা প্রাইভেট বডি আর এটা প্রপার্টি। তো প্রপার্টি ক্ষেত্রেও আপনি একজনকে মেরে ফেলতে পারবেন যদি দস্যু হয়, দস্যুতা করতে আসে, রাত্রিবেলায় বেলায় ঘর ভেঙে প্রবেশ করে। কারণ রাত্রেবেলায় সবাই ঘুমায় আছে, কারণ রাত্রেবেলায় আপনার 14 তলা অ্যাপার্টমেন্টে কেউ প্রবেশ করছে, এটা কি নর্মাল ব্যাপার? নর্মাল না, আপনি তাকে মেরেও ফেলতে পারেন। এবং বাস দিয়ে অগ্নি সংযোগ দিলে, হ্যাঁ, তো আপনি দেখছেন যে বাইরে অগ্নি সংযোগ দিতে যাচ্ছে, তখন তাকে ঠেকাতে, তাকে আক্রমণ করতে যদি তার মৃত্যু হয়, আপনি তা- তাও এই প্রাইভেট ডিফেন্সটা দেখাতে পারবেন যে তাকে না মেরে ফেললে আমার পুরো বাড়ি ফ্যামিলিতে আগুন ধরায় দিত। কারণ এখন কিন্তু প্রচুর অগ্নিসংযোগ হচ্ছে। এবং অনধিকার গৃহে প্রবেশ যদি মারাত্মক ক্ষতির কারণ হয়, ধরেন অনধিকার ভাবে ট্রেসপাস করছে আপনার বাসায়, এবং সেটা যদি আপনার আহ মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আপনি তাকে মেরেও ফেলতে পারেন। তবে ওই যে বললাম, যেগুলা হচ্ছে নর্মাল ট্রেসপাস যেগুলা হয়, যে আরেকজনের বাড়ির উপর দিয়ে শর্টকাটে যাওয়ার জন্য অনেকে যায়, প্রবেশ করে, যে রাস্তা আছে তাও অন্যের জমির উপর দিয়ে যায়, বাড়ির উপর দিয়ে একটু শর্টকাট করার জন্য গ্রামে এইগুলো করে। তো এটার জন্য কি আপনি তাকে মেরে ফেলতে পারবেন? পারবেন না না। না। আপনার মারাত্মক ক্ষতির কারণ থাকতে হবে অনধিকার প্রবেশের ক্ষেত্রে। তো অনধিকার প্রবেশের আমরা দুটা পয়েন্ট পাচ্ছি, একটা রাত্রিবেলায় ঘর ভেঙে, আরেকটা হচ্ছে মারাত্মক ক্ষতির যদি কারণ থাকে, আরেকটা বাস দিয়ে আগুন, আর একটা হলো দস্যুতা। আর 104 বলছে 103-এর ক্ষেত্রগুলো বাদে অন্য কোনো ক্ষেত্রে আপনি প্রপার্টিকে বাঁচানোর জন্য কাউকে মেরে ফেলতে পারেন। ওই যে খেয়াল করেন, 101-এ যেটা বলছে 104-এ কিন্তু সেই কথাই বলছে, শুধু ওখানে কি সম্পদ বডি নিয়ে বলছে প্রাইভেট, মানে
ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার বলছে, আর এটা কি বলছে হলো প্রপার্টি সম্পত্তি। নিয়ে। আর 105-এ আবার বলছে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার কখন থেকে শুরু হবে, ওই একই রকম, যখন থেকে আর কি আশঙ্কাটা শুরু হয়। যেমন চোর চুরি করা যদি করে, তাহলে চোরায় চোরাই মাল না পাওয়া যাওয়া পর্যন্ত থাকে, অথবা সরকারি কর্মকর্তার কাছে সাহায্য লাভ না করা পর্যন্ত থাকে, আবার সম্পত্তি উদ্ধার না করা পর্যন্ত এই আত্মরক্ষার অধিকার থাকে। কিন্তু মেনলি সরকারি কর্মকর্তার যদি আপনি পুলিশের হেল্প নিয়ে ফেলতে পারেন, তখন কিন্তু আপনার প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করার সুযোগটা নাই। তো এই ক্ষেত্রগুলাই আর কি ওই একই ব্যাপার এই জায়গাটাতে দিয়ে দিছে, উদাহরণগুলো দিয়ে আপনারা এটা একটু রিডিং দিয়ে দিলেন তাইলেই হবে। আর 106 বলছে আক্রমণ আক্রমণ থেকে রক্ষা পেতে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে নিরপরাধ ব্যক্তিকে হত্যা পর্যন্ত করা যাবে, তবে সেক্ষেত্রে আক্রমণ অবশ্যই মারাত্মক আক্রমণ হতে হবে। যেমন আপনি কে দেখলেন একদল ডাকাত আপনার দিকে ছুটে আসতেছে রাস্তায়, এখন আপনিও দৌড়াচ্ছেন, সেও দৌড়াচ্ছে, একটা পর্যায়ে আপনি তাদের দিকে মনে করেন পাথর টাথর ছুঁড়ে মারতেছেন, আর দৌড়াতে পারছেন না, হাঁপাই গেছেন। তো ওখানে বড় বড় পাথর রাস্তায় দেখছেন, ওদের দিকে ছুটছেন আপনি পাথর গুলা। তো এমন সময় একটা পাথর, একটা বাচ্চা শিশু আবার স্কুল থেকে আসছে, কারণ পাবলিক রোডে তো তাই হয়, তো সেই বাচ্চা শিশুর মাথায় ওই পাথরটা লেগে বাচ্চা শিশুটা মারা গেল অথবা গুরুতর আহত হলো। এখন এই জায়গায় আপনি এই বাচ্চা শিশুটাকে আঘাত করার জন্য অপরাধী হবেন না, কারণ ওই জায়গাটাতে আসলে আপনি কার দিকে ছুঁড়ে মারছেন পাথরগুলা, যা যে সকল দস্যুরা আর কি আপনার কে দিকে ধাওয়া করছে তার দিকে করছে। এখন আপনার হচ্ছে নিজেকে বাঁচানোই মেন উদ্দেশ্য ছিল, নিজেকে বাঁচাতে পাথর ছুটছিলেন আপনি। তো এই জায়গায় একটা নিরীহ মানুষ মারা গেল, আপনি অপরাধী হবেন না। ক্লিয়ার? জি ম্যাম। এমন হলো যে ওরা দৌড়ায় আসছে একদিকে, আপনি আরেক দিকে পাথর ছুটছেন, মানে ওই দিকে তারা যায়ই না, এরকম হলে আবার প্রাইভেট ডিফেন্সটা হয় না। 106 বহুবার আসছে। হ্যাঁ, তো মোটামুটি আজকে যা পড়ালাম এখান থেকে আপনাদের 2টা তো মাস্ট পাবেন কমন, 3টাও পাইতে পারেন, কারণ জেনারেল এক্সেপশন থেকে একটা, প্রাইভেট ডিফেন্স থেকে একটা, আর ওই যে অর্থ সংক্রান্ত ব্যাপারগুলো থেকে একটা, আসলে 3টা আপনারা কমন পেতে পারেন। যে কারণে এই সাইটটা খুব 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 ভালো করে পড়েন, 2টাই 3 নাম্বার এবং 4 নাম্বার স্লাইড। এখান থেকে আপনারা ধরেই নেন যে 2টা থেকে 3টা প্রশ্ন কমন পাবেন। আর মনে রাখাটাও সহজ, হেডলাইন মনে রাখলেই কিন্তু মনে থাকছে। জি ম্যাম। তাহলে রেকর্ডটা অফ করে দিই।